বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি যিনি বসা আছেন তাকে 5ই জানুয়ারির নির্বাচনের আগে জাতীয় পার্টির চেয়ারম্যানের মুখপাত্র হিসেবে টেলিভিশনের পর্দা এবং সংবাদ মাধ্যমে অনেকেই দেখেছেন। সেই সময়টাতে খুবই পরিচিত একটি রাজনৈতিক মুখ খুব স্বল্প সময়ের জন্য, এবং পরে জানা গেল যে যেহেতু জাতীয় পার্টির অবস্থান তখন খুব নড়বড়ে ছিল, সিদ্ধান্ত সকালে একরকম বিকালে একরকম বদলে যাচ্ছিল, একটা সময় জানা গেল যে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ সংস্থার পক্ষ থেকে, বা দেশের বাইরে যেতে বাধ্য করা হয়েছে। আমার বায়ে বসা ববি হাজ্জাজ, যিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা এবং মুখপাত্র। আমার ডানে রয়েছেন মাহিবী চৌধুরী, সাবেক সংসদ সদস্য এবং বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ববি হাজ্জাজ, আপনাকে দিয়ে শুরু করি যে আজকে যে জাতীয় পার্টির অবস্থা, এখন আমরা গত কয়েকদিন ধরে গণমাধ্যমে যেটি দেখছি, মানে জাতীয় পার্টি এটি রাজনৈতিক দল মোটামুটিভাবে একসুরে কথা বলবে, এখানে বহু সুর আমরা শুনতে পাচ্ছি, বহু ধরনের কথাবার্তা, কারোর সঙ্গে কারো কোনো মিল নেই। মানে এরকম অবস্থায় একটি রাজনৈতিক দল চলতে পারে কিনা, আসলে চিত্রটা কি একটু বলবেন আমাদেরকে আপনি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, এখানে ইনভাইট করার জন্য। জাতীয় পার্টির নিয়ে মিডিয়াতে অনেক ধরনের কথা হচ্ছে। জাতীয় পার্টি এখন অপোজিশন পার্টি পার্লামেন্টে, তো অপোজিশন পার্টি হলে তার মানে এটা বৃহত্তর একটা দল, এটা নিয়ে অনেক কথা হবে। আবার সরকারি দলও তো, সরকারের অংশ তো, সরকারের অংশ, কিন্তু অপোজিশন পার্টি সেটা এজ এ ডিফারেন্ট ডিসকাশন, সেটা আবার আমরা একটু দখলে পরেই আসছি। কিন্তু বড় দল, যেহেতু বড় দল এবং বড় নেতা এই দলে আছেন, অনেক কিছু করতে চেষ্টা করছেন, সেটা নিয়ে কথা হবে, মিডিয়াতে কথা হচ্ছে। দলের ভেতরে অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, কিন্তু যারা দলের জন্য কথা বলবেন, দলের মহাসচিব, ইভেন দলের চেয়ারম্যান পর্যন্ত, মানে আমাদের মাননীয় পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ পর্যন্ত বাইরে এসে বলেছেন, সব দেশবাসীর জন্য বলেছেন, মিডিয়াদেরকে বলা হয়েছে যে দলের ভেতরে কোনো বিভেদ নেই। একটা দল, বড় একটা দলে অনেক ধরনের মানুষ থাকে, সো মতবিরোধ থাকে, কিন্তু দলের ভেতরের মতবিরোধটা ইউজুয়ালি যে সিস্টেমটা হয় যে দলের ভেতরে ডিসকাশন করে বাইরে আসে। ইন রিসেন্ট টাইমস হয়তো আমাদের দেশের পলিটিক্যাল কালচারের জন্য বা যেই কারণেই হোক, এই ভেতরের ডিসকাশনগুলো অনেকগুলো বাইরে চলে আসছে। ভেতরের ডিসকাশনগুলো বাইরে চলে আসছে, যখনই বাইরে আসে তখনই মনে হচ্ছে দেখে যে দলের ভেতরে ঝামেলা চলছে। কোনো দল নেই, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বা পৃথিবীর অন্য কোথাও জায়গায় কোনো দল নেই, কোনো বড় জাতীয় পর্যায়ে কোনো দল নেই যেটার ভেতরে মতবিরোধ নেই এবং তাদের ভেতরে ডিবেট, ডিসকাশন বা ইভেন কোয়ারেলস হয় না। তো জাতীয় পার্টির ভিতরেও হতেই পারে, কিন্তু এখন ইটস মোর আমাদের দেশের কারেন্ট পলিটিক্যাল ক্লাইমেট যেটা, সেটার প্রেক্ষিতে এই ভেতরে ডিসকাশনগুলো বাইরে আসছে। সো ইটস নট রিয়েলি সো মাচ জাতীয় পার্টির একটা প্রবলেম, এটা আমাদের কারেন্ট পলিটিক্যাল ক্লাইমেটের একটা প্রবলেম, যেটা আমি মনে করি। কিন্তু অন্যান্য দলে কি এরকম ভাবে দেখা যায় যে সংসদ নেতা আপনাদের যিনি, তার সঙ্গে চেয়ারম্যানের সম্পর্কের একটা টানাপোড়েন, বা কাউকে দল থেকে বিশেষ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, তারা আবার দলের চেয়ারম্যান সম্পর্কে নানা ধরনের প্রশ্ন তুলছেন, কখনো শোনা যাচ্ছে যে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসবার জন্য বলা হচ্ছে, আবার অন্যরা বলছেন যে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, নানা রকমের কথা কিন্তু শোনা যাচ্ছে। আমরা দেখলাম যে একজনকে উপনেতা করবার জন্য সংসদীয় দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হলো স্পিকারের কাছে, আবার দলের চেয়ারম্যান জানালেন যে না, ওনাকে না, উপনেতা করা হবে না। তো এগুলো কি একেবারে এক ধরনের নগ্ন বিরোধ না? দেখেন, ওয়ান্স এগেন যেটা বললাম যে এটা মোর সিমটোম্যাটিক আমাদের কারেন্ট পলিটিক্যাল ক্লাইমেটের দেন একটা পার্টির প্রবলেমের। পার্টিতে প্রবলেম নেই সেটা আমি বলছি না, এবং অন্য কোনো পার্টিতেও যে প্রবলেম নেই সেটাও না। পার্টি সবগুলোতেই প্রবলেম আছে, সব জায়গায় প্রবলেম আছে। অনেক মতের অনেক লোক যখন একসাথে হবে সেখানে প্রবলেম হবে। দেশের পলিটিক্যাল ক্লাইমেট যখন একদিকে বা আরেকদিকে একটু হেভিলি যাবে, মানে কোনো একদিকে কোনো প্রেশারাইজ থাকবে, তখন সেই জিনিসগুলোর ওই মতবিরোধগুলো আরো বেশি ফুটে উঠবে, আরো বেশি দেখা যাবে। মতবিরোধের কথা যদি বলেন, আজকেও যেমন এই গত 2-1 দিনের ভেতরে 2-1টা ঘটনা আছে যে বিএনপির ঊর্ধ্বতন একজন নেতা মওদুদ আহমেদ সাহেব, যিনি ল মিনিস্টার ছিলেন এই দেশের, একসময় জাতীয় পার্টিতেও ছিলেন, উনি রিসেন্টলি বোধহয় একটা বই বের করেছেন। ওনার বইটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো ওটা নিয়ে দলের স্পোক্সপারসন, বিএনপির দলের স্পোক্সপারসন বেরিয়ে এসে ওটাকে ক্রিটিসাইজ করেছেন। সো এই জিনিসগুলো দলের ভিতরেও আছে। এবং কিছুদিন আগে একে খন্দকার সাহেবের বই নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে। আমি এই পার্টিকুলার ডিসকাশন হয়তো আমাদের এইখানে বসেও, এই আপনার ফোরামেও, আপনার এই শোতে অনেক ডিসকাশন হয়েছে। সো এই মতবিরোধ অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় চলছে। আর কারেন্ট যে পার্লামেন্টে জাতীয় পার্টি যেভাবে অপোজিশন পার্টি আছে, সেটা যদি শুরুটা দেখেন তাহলে শুরুটা কিছুটা ঝামেলার ভিতর দিয়ে হয়েছিল। অবভিয়াসলি এখন দেশ ঠিকভাবে যাচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগে, অ্যাকচুয়ালি বোধহয় 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে, ডেইলি ট্রিবিউন
ইংরেজি নিউজ পেপার, তারা একটা নেশন ওয়াইড পোল করেছিল ইউজিং খুব রেপুটেবল আপনার পোলিং ফার্মকে ইউজ করেই করা হয়েছিল, এবং তাদের অ্যাকর্ডিং টু দেয়ার ডেটা, তাদের ডেটাতে দেখা গেছে যে আমরা নভেম্বর ডিসেম্বরে যেটা দেখেছিলাম যে 70% বেশি বাংলাদেশের জনগণ চিন্তা করছিল দেশ ভুল পথে যাচ্ছে। এখন তাদের পোলে যেটা বেরিয়ে এসছে যে 70% মতো জনগণ মনে করছে দেশ সঠিক পথে যাচ্ছে। সো এই পলিটিক্যাল ক্লাইমেটটা বাইরে যেটা চেঞ্জ হয়েছে সেটা তো ওটাও উইভ গট টু কিপ ইন মাইন্ড, এবং কিপিং দ্যাট ইন মাইন্ড যে যেহেতু দেশের জনগণ একটা জিনিস চাচ্ছে, এখন আমরা গোয়িং ব্যাক টু দি ইলেকশন কিভাবে হয়েছে কি না হয়েছে সেগুলো না নিয়ে, যেহেতু ওটা ঝামেলার ভিতর দিয়ে হয়েছে, কিন্তু সেই ঝামেলাটা পেরিয়ে যে এখন একটা রাইট পথে যাচ্ছে, অবভিয়াসলি ডিফারেন্ট ডিসকাশন, আমরা গণতন্ত্রের পথে বা কি সেগুলো সেপারেট ডিসকাশন, বাট যেহেতু রাইট পথে যাচ্ছে সবার একটা রেসপন্সিবিলিটি আছে, প্রত্যেকটা নেতার একটা রেসপন্সিবিলিটি আছে এটা কিছু দূর অ্যাটলিস্ট সাপোর্ট করতে চেষ্টা করে এবং একটা রাইট পথে রাইট আনসারে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি একটা পয়েন্ট যেটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক ইজ আমাদের দেশের গণতন্ত্রের যাত্রা, আমাদের এই যে স্বাধীনতার সেন্টিমেন্ট যেটা বলা হয়, হ্যাঁ, দ্য মেইন পয়েন্ট আই থিঙ্ক আমাদের 71-এর অনেক মেইন পয়েন্ট ছিল শুধু সার্বভৌমতা না, ডেমোক্রেসি, পিপলস ডেমোক্রেসি। এবং আমরা গত 40+ অধিক বছর ধরে আমরা চেষ্টা করে আসছি সঠিক ধরনের গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে, কিন্তু অবভিয়াসলি কোনো জায়গায় হঠাৎ করে সঠিক ধরনের গণতন্ত্র খুঁজে পাওয়া যায় না। ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি বলেন, আমেরিকান স্টাইল ডেমোক্রেসি বলেন, যেটাই বলেন, তারা তাদের ডেমোক্রেসিটা থ্রু এক্সপেরিমেন্টেশন, কয়েকশো বছর এক্সপেরিমেন্টেশনের ধারায় তারা যে জায়গায় পৌঁছেছে আজকে, তো আমাদেরও তো এক্সপেরিমেন্টেশনের সময় এই আলোচনা আমি পরে আসছি, দেশ কোন দিকে যাচ্ছে। শুধু আপনি এক লাইনে যদি আমাকে একটু বলেন যে আপনি মনে করেন জাতীয় পার্টি ঠিক পথে যাচ্ছে কিনা, কি মনে করেন, এবং জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির লাগাম যার হাতে থাকবার কথা, জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনি যার উপদেষ্টা, তার হাতে লাগামটা ঠিক মতো আছে কিনা? জাতীয় পার্টির জন্য যারা কথা বলছেন তারা সবাই কন্টিনিউসলি বলছেন যে পার্টির সবাই একসাথে আছেন। বাইরে আমরা যেটাই দেখি, আই এম শিওর এন্ড রেজাল্টটা হবে যে সবাই একসাথেই থাকবেন এবং চেয়ারম্যানের নেতৃত্বেই থাকবে। আসবো আপনার কাছে মিস্টার মাহিবুর চৌধুরী, আপনাকে বিকল্পধারা বাংলাদেশকে আমরা একটা বিকল্প রাজনীতির কথা বলে আপনারা যাত্রা শুরু করেছিলেন। মূল ধারার রাজনীতি যারা করছেন তাদের বাইরে গিয়ে এক ধরনের আলাদা মোর্চা, জোট, নানা কিছু করবার নানান সময় উদ্যোগ আপনাদের দিক থেকে লক্ষ্য করেছে নানান সময়। এবং এরপরে আমরা যে দেখলাম, যেহেতু আপনাদের মূল রাজনীতি যে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই রাজনীতি একটা সময় বিএনপির সঙ্গে এক ধরনের সখ্যতা আপনাদের দেখেছি, কিন্তু এটিও আপনারা বরাবরই বলেছেন যে আপনারা তাদের সঙ্গে ওই 20 দলীয় জোটের মধ্যে যাবেন না, কিন্তু যে কজে তারা আন্দোলন করছিলেন সেই কজটাকে আপনারা সমর্থন করে কিছু কিছু বিষয়ে দূরে থেকে সমর্থন দিয়েছেন। যাদের সঙ্গে অতীতে আপনারা জোট করবার চেষ্টা করেছেন বা জোটবদ্ধ হয়েছিলেন, তারা সম্প্রতি এটি ঐক্যবদ্ধ হবার চেষ্টা করেছে এবং একাধিক বৈঠকও তারা করেছে, সেখানে আপনাদেরকে দেখা যাচ্ছে না। তো কারণটা কি যদি একটু বলেন, আর বিকল্পধারার বর্তমান অবস্থাটাকে একটু আমরা জানতে চাই। ধন্যবাদ। আমি ববি ভাইয়ের বিভিন্ন বক্তব্যে কিছু কিছু মতামত হয়তো দিব। অবশ্যই। আগে বিকল্পধারার অবস্থাটা স্পষ্ট করে বলে নিই। বিকল্পধারা আগে যাদের সাথে জোটবদ্ধ হয়েছে তারা আবার নতুন করে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে, কারেক্ট। আমরা সেখানে সম্পূর্ণভাবে আমাদের সাধুবাদ ব্যক্ত করেছি। শুধু তাই না, কিছুদিন আগে গণফোরামের যেই 18তম জন্মবার্ষিকী ছিল, সেই জন্মবার্ষিকী অনুষ্ঠানেও কিন্তু বিচুতি সাহেব উপস্থিত ছিলেন এবং তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন। তো এখানে আমাদের মধ্যে কিন্তু আসলে কোনো বিরোধিতা আমরা উদ্যোগের সাথে হয়তো বা সরাসরি নেই, কিন্তু আমরা আসলে সেই বিকল্পধারা সবসময় কিন্তু সবার সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ মেনটেন করার চেষ্টা করেছে। আমরা আওয়ামী লীগের সাথে কিন্তু একসময় রাজপথে আন্দোলন করেছি। আওয়ামী লীগের সরাসরি আওয়ামী লীগের নেতৃত্বে কোনো জোটে হয়তো আমরা যাইনি, তখন একটু আলগা একটা ডিস্টেন্স রেখে আমরা একসাথে কাজ করেছি। আমরা জাতীয় পার্টির সাথে চমৎকার সম্পর্ক সবসময় মেনটেন করেছি। হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের সাথে আমাদের সম্পর্ক রাজনৈতিকভাবেও সবসময় ভালো ছিল। মধ্যখানে বেশ কয়েকবার কিছু উদ্যোগ হয়তো আমরা গ্রহণ করার চেষ্টা করেছি, সেটা ফলপ্রসূ হয়নি, কিন্তু তাতে করে কিন্তু আমাদের সম্পর্ক কখনো আমাদের নষ্ট হয়নি। এবং এই জিনিসটা কিন্তু আমরা বিকজ উই আর বিকল্প, আমরা এই জিনিসটা সবাই মেনটেন করার চেষ্টা করছি যে উই মাস্ট হ্যাভ we will have differences in our political opinions, in our political views, কিন্তু when it comes to a working relationship, একটা দেশের সমস্ত রাজনীতির মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকা উচিত, সেই জিনিসটা আমরা সবসময় মেনটেন করে গেছি। এখানে আমরা একটা গ্যাপ ফিল করেছিলাম যে আমাদের
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি, দূরত্বটা অনেক বেশি ছিল, কারণ আমরা সেই দল থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমেছিলাম, আমরা আমাদের উপর অত্যাচার হয়েছিল, আমাদের উপর নির্যাতন হয়েছিল। এবং তারপর একটা পর্যায়ে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা কিন্তু সেটাকে নেগেটিভভাবে নেইনি, আমরা সেটাকে পজিটিভভাবে নিয়েছি। কেননা বিকল্প ধারার যে রাজনীতি, সেটা কিন্তু একটা রাজনৈতিক চর্চা বা পলিটিক্যাল প্র্যাকটিসের বিষয়। কিন্তু when it comes to a political ideology, আমরা কিন্তু সবসময় বলেছি আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি, কিন্তু আমাদের রাজনীতি আমরা সবসময় কিনি, আমরা কিন্তু আমাদের আদর্শ থেকে আমরা সরে আসিনি কখন। যে কারণে আদর্শগতভাবে আমাদের একটা মনস্তাত্ত্বিক একটা ঐক্য বা মনস্তাত্ত্বিক একটা আন্ডারস্ট্যান্ডিং বিএনপির সাথে ছিল, বিকজ অফ দি পলিটিক্যাল আইডিওলজি। কিন্তু আমাদের দূরত্বটা ছিল বিভিন্ন কারণে। এবং যখন বিএনপির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা কিন্তু সেটাকে সাধুবাদ জানিয়েছি, আমরা এগিয়ে গিয়েছি। এবং ব্যক্তিগত পর্যায়ে কার উপর কি নির্যাতন হয়েছিল, কষ্ট হয়েছিল, সেটা নিয়ে কিন্তু আসলে জাতীয় রাজনীতি কখনো বেশি দূরে এগোতে পারে না। এবং আমরা সবসময় নিজেরা সে কথা সবসময় বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে কি ভুল বোঝাবুঝি হয়েছে বা তাদের মধ্যে সম্পর্ক কতটুকু খারাপ, এটা কিন্তু ইট শুড নট এফেক্ট দি এন্টায়ার কান্ট্রি, ইট শুড নট এফেক্ট 16 কোটি মানুষ। এবং তাদের কিন্তু একসাথে বসা উচিত, কাজ করা উচিত। এটা নিজেরাই আমরা যেখানে বলি, সেখানে আমরা নিজেরাই কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনকে নিয়ে আমরা সেই দূরত্বটাকে রাখতে চাইনি। অন্তত প্রজন্ম থেকে প্রজন্মে এই শত্রুতা চলবে, এটা আমরা চাইনি। যেখানে আমাদের বিএনপির সাথে একটা সুন্দর সম্পর্ক হয়েছে। বাট বিএনপি যে রাজনৈতিক পলিটিক্যাল প্র্যাকটিস যেটা চলছে, সেখানে আমাদের এখনো পার্থক্য রয়েছে, যে কারণে আমরা সরাসরি বিএনপির নেতৃত্বাধীন কোনো জোটে আমরা এখনো জোটভুক্ত হইনি। কারেক্ট। বাট বিএনপির সাথে আমি আগেও আপনার অনুষ্ঠানে একবার বলছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বদরুদ্দোজা চৌধুরীর সম্পর্ক, এটা কিন্তু আসলে আপনি চাইলেই নারী কেটে দিয়ে সম্পর্ক ছিন্ন করা যাবে না। সেই সম্পর্ক আছে, সেই সম্পর্ক থাকবে। কিন্তু আমরা আমাদের বিকল্প ধারার মূল চেতনায়, চিন্তায় আমরা এখনো আমাদের সেই রাজনীতি চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। ডক্টর কামাল হোসেনের সাথে আমাদের বদরুদ্দোজা চৌধুরীর যেই রাজনৈতিক যে আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট ইজ ওয়ান্ডারফুল, অ্যান্ড আই বিলিভ দ্যাট উইল রিমেইন ওয়ান্ডারফুল ফর দ্য ইয়ার্স টু কাম। কিন্তু ইয়াস, হয়তোবা সেখানে বামদলীয় জোটদেরকে নিয়ে যেই জোটভুক্ত হওয়ার চেষ্টা করছেন, আমাদের জন্য ইটস লিটল ডিফিকাল্ট সেখানে স্টেপ ইন করা। আমরা একটু উই আর সেন্টার রাইট পলিটিক্যাল পার্টি। সুতরাং এখানে যখনই জাতীয়তাবাদের প্রশ্ন আসে, ধর্মনিরপেক্ষতার প্রশ্ন আসে, কিছু কিছু বেসিক পলিটিক্যাল আইডিওলজিক্যাল জায়গায় আমাদের সাথে একটা পার্থক্য রয়েছে, এবং সেটাকে আমরা শুধুমাত্র পার্থক্যের জায়গাতেই রাখতে চাই। সেখানে আমরা কিন্তু মতানৈক্য থাকতে পারে, আমরা বিভেদ সৃষ্টি করতে চাই না। আমি এই পয়েন্টে আসলাম এই জন্য, আই ওয়ান্ট টু গো ব্যাক টু হোয়াট ববি ভাই সেড, যে জাতীয় পার্টির কথা যেটা বলেছি, প্রতিটি দলের ভেতরেই মতানৈক্য থাকবে। এবং ইন এ ডেমোক্রেসি এটা থাকাটা কিন্তু একটা ভালো, এটা স্বাস্থ্যকর। হ্যাঁ, যে একটা দু ধরনের মত থাকবে, দলের মধ্যে মতের মধ্যে মতানৈক্যের মধ্যে তারা একসাথে কাজ করে একটা 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 ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবেন। আলাদা আলাদা বিশ্বাস থাকবে, সেটা থাকতেই পারে, দ্যাটস নো প্রবলেম। কিন্তু জাতীয় পার্টির সমস্যাটা কি, আমরা কিন্তু জাতীয় পার্টি আসলে মতানৈক্য নয়, আমরা বিভেদ দেখতে পাচ্ছি। এবং আরেকটা, এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যদি কম্পেয়ার যেটা করেছেন, এখানে একটা জাতীয় পার্টির একটা খুব একটা ক্লাসিক একটা বিষয় আছে যেটা অন্যান্য দলগুলোতে নেই, যেখানে রাজনৈতিক টানাপোড়েন এবং পারিবারিক টানাপোড়েন সবসময় কেন জানি একসাথে জড়িয়ে যায়, যেটা আমরা অন্যান্য কোনো রাজনৈতিক দলের জিনিসটা দেখতে পাইনি। এবং এটাও কিন্তু আমি আবার বলছি যে আমি আই ডোন্ট ওয়ান্ট টু, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ এ পলিটিক্যাল পার্টির নিজস্ব আভ্যন্তরীণ বিষয় নিয়ে, কিন্তু জাতীয় পার্টি এই মুহূর্তে ইজ প্লেইং এ ভেরি ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট রোল ইন দ্য পলিটিক্স অফ দিস কান্ট্রি। ওয়েদার এই 5ই জানুয়ারি নির্বাচনে জনগণের কতটুকু অংশগ্রহণ ছিল কি ছিল না, দ্যাট ইজ এ সেপারেট কোয়েশ্চেন। কিন্তু জাতীয় পার্টি ইজ অর সাপোজ টু বি বাংলাদেশের প্রধান বিরোধী দল, যদিও একই সাথে আপনি বলেছেন। এবং তখন ববি হাজ্জাজ টেলিভিশনে যে কথাগুলো বলতেন যে নির্বাচনে যাচ্ছে না, যদি জাতীয় পার্টি নির্বাচনে না যেত তাহলে তো আজকে চেহারাটা অন্যরকম হতো। অ্যাবসলিউটলি কারেক্ট। সুতরাং জাতীয় পার্টির কিছু কিছু সিদ্ধান্তের কারণে, যে কারণেই হোক না কেন, সেটা দল কতটুকু বড় বা সাংগঠনিক শক্তির কারণে কিনা, অথবা যে কোনো কারণেই হোক না কেন, পারিপার্শ্বিক কারণেই হোক, জাতীয় পার্টি এমন একটি অবস্থানে ছিল যে জাতীয় পার্টির সিদ্ধান্তের উপর কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কিছু কিছু ক্ষেত্রে নির্ভরশীল ছিল। সেখানে জাতীয় পার্টি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে কিনা, জাতি যদি ক্ষতিগ্রস্ত হয় তার দায় দায়িত্ব জাতীয় পার্টির উপর কতটুকু পড়বে, সেগুলো অবশ্যই ভবিষ্যতে ইতিহাসবিদরা সেগুলোকে পর্যালোচনা করবে, দ্যাটস ওয়ান থিং। কিন্তু আমরা কিন্তু বারেবার দেখেছি যে পারিবারিক টানাপোড়েন যদি একটি দলকে ক্ষতিগ্রস্ত করে, এবং সেই দল যদি কোনো মুখ্য ভূমিকায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেখানে যদি থাকে, সেটা যদি এফেক্টেড হয়, সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক হবে। আজকে কিন্তু উই আর নো মোর ইন 1975, 76 or 80s। আমরা এখন একটি নতুন সহস্রাব্দী নিউ মিলেনিয়ামের মধ্যে গিয়েছি। সেখানে ওই যেটা বারবার বলছি, আমি এর আগেও দেখেছিলাম আমরা, যে আপনি যদি ওই বিএনপির আমলে যখন আমরা আন্দোলনের মধ্যে ছিলাম,
তখনও কিন্তু জাতীয় পার্টি ইলেকশনে যাবে কি যাবে না, বিএনপির অধীনে কে এম হাসানের সাহেবকে যখন আমরা মানছিলাম না, তখনও কিন্তু একই ধরনের একটা বিভেদ সৃষ্টি হয়েছিল। এবং তখনও দেখা গিয়েছিল যে এরশাদ সাহেব এবং বিদিশার অবস্থান ছিল দ্বিমুখী। তখন একটা টানাপোড়েন, একটা নাটক, অনেক কিছু আমরা দেখলাম। আবারও এবারও নির্বাচন, প্রতিবার জাতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তে পারিবারিক টানাপোড়েন প্যারালাল টু রাজনৈতিক টানাপোড়েন, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। এটাকে আমি অন্যান্য দলের ভেতরে যেই মতানৈক্য, যেটাকে আমি বলছি হেলদি, এই মতানৈক্য কিন্তু আমি হেলদি বলতে পারছি না। আই উইশ আই কুড। আবার অবশ্যই দলের ভেতরে যদি ভিন্ন ধরনের মত থাকে সেটা থাকতেই পারে, সেটা আমি সবসময় এটাকে হেলদি মনে করি। যে দল মানেই চেয়ারম্যান সাহেব যাই বলবেন সবাই সেটা মেনে নেবে এমন কোনো কথা নেই, সেখানে মতানৈক্যটা থাকতেই পারে। দ্যাট ইজ এ হেলদি প্র্যাকটিস অফ ডেমোক্রেসি। কিন্তু এই ধরনের মতানৈক্য, এই ধরনের বিভেদ, যেটা আসলে দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণকে বারবার বিভ্রান্ত করে, সেই জিনিসটাগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্যাট ইজ নট কারেক্ট। আপনি একটা প্রশ্ন করেছেন জাতীয় পার্টি অপোজিশন পার্টি, উনি বারবার অপোজিশন পার্টি হিসেবে বলছে। এটা কিন্তু আরেকটা ভেরি ভেরি ক্লাসিক আরেকটা জিনিস। এটা দিস আই ডোন্ট সি, আপনি অনেকগুলো এক্সাম্পল আমরা দিয়েছি যে আপনি যদি ইংল্যান্ডের পলিটিক্স যদি আমরা দেখি, বা সেই 1200 বছরের সেই ম্যাগনা কার্টা থেকে শুরু করে তাদের যে ইভলিউশন টু ডেমোক্রেসি, এগুলো এই গত 1000 বছরের ইতিহাস দেখলেও আই ডোন্ট সি এরকম কোন একটা এক্সাম্পল যেখানে একটা দল একদিকে বিরোধী দল এবং সেই দলের নেত্রী সংসদে বিরোধী দলের নেত্রী হিসেবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবেন, অথচ তার অধীনের দল সরকারের অংশ থাকবে। হয় আপনাকে, মানে আপনি কিন্তু সোনার পাথর বাটি পাবেন না, আপনাকে হয় সোনার বাটি করতে হবে অথবা পাথর বাটি করতে হবে। এই জিনিসগুলো কিছু কিছু ক্লাসিক এক্সাম্পল জাতীয় পার্টি আজকে ক্রিয়েট করেছে। এরশাদ সাহেবের ব্যক্তিগত ইমেজ নিয়ে অনেক ধরনের কথা হয়তো আমরা অনেক সময় আলোচনা করেছি, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস যে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এরশাদ সাহেবকে এখনো তার নেতৃত্বের প্রতি আস্থাশীল, তাকে চায়, তাকে দেখতে চায়, তার নেতৃত্ব দেখতে। আমি অনেক মানুষ দেখেছি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এরশাদ সাহেবের নেতৃত্বে দেশ ভালো ছিল এবং এখন আরো অনেক ভালো চলতে পারতো, কেন তার নেতৃত্বে দেশ আসছে না। এন্ড আই সি দেম যে তারা কিন্তু একটা বিশ্বাস থেকে বলে, তারা একটা ভালোবাসা থেকে বলে, কিন্তু বারবার এরশাদ সাহেব সেই ভালোবাসার মূল্য কতটুকু দিতে পারছেন, জাতীয় পার্টি কতটুকু দিতে পেরেছে, জাতীয় পার্টির রাজনীতির কারণে আজকের রাজনৈতিক প্রেক্ষাপট আরো ভিন্ন হতে পারতো কিনা, আজকে দেশ যদি গণতন্ত্রহীনতার দিকে এগিয়ে যায় তার দায় দায়িত্ব জাতীয় পার্টিকে কতটুকু বহন করতে হবে, সেই প্রশ্ন কিন্তু আজকে আমাকেও করতে হবে এবং বয়ভের মতো যারা দুটোর ইয়াঙ্গার জেনারেশন যারা আজকে পলিটিক্সে অ্যাক্টিভ হচ্ছে, উইচ ইজ এ গুড থিং, আমাদেরকে কিন্তু বিবেচনা করতে হবে যে আমরা আসলে আমাদের সন্তানদের জন্য কিরকম বাংলাদেশ রেখে যাচ্ছি এবং এই ধরনের একটি নেতিবাচক রাজনীতি রেখে যাওয়ার পিছনে আমাদের যদি কন্ট্রিবিউশন থাকে সেটা অত্যন্ত দুঃখজনক। এবং এটি এরকম একটা পারসেপশনও তৈরি হয়েছে যে ইভেন বড় দুটো দলের নেতা নেত্রীদের মধ্যে যে জাতীয় পার্টি কোন দিকে যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, সেই শক্তিমান সেই না এবং একটা জিনিস দেখুন যে আমরা জাতীয় পার্টি কোন দিকে যাচ্ছে এই বিষয়টা আওয়ামী লীগ না বিএনপির সঙ্গে, এবং এটা একটা কৌতুকের পর্যায়ে চলে গেছে যে শেষ মুহূর্ত না আসা পর্যন্ত কখনো বোঝা যায় না জাতীয় পার্টি কোন দিকে যায়। এবং সবাই তার মানে একটা রাজনৈতিক দলের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইজ এন আদর্শ, একটি রাজনৈতিক অবস্থান, একটি রাজনৈতিক মিনিমাম জায়গায় শক্তির বিচারে বলছি যে শক্তির বিচারে মানে আওয়ামী লীগ আজকেও আতঙ্কের মধ্যে থাকবে যদি দেখে যে জাতীয় পার্টি কোনো কারণে মন্ত্রিসভা সংসদ ছেড়ে বাইরে যাচ্ছে। আসলে একটি ভাইটাল রোল প্লে করছে বাংলাদেশের রাজনীতি। এত সমালোচনা, এত দুর্বলতা থাকবার পরে আপনি একটি শেষ প্রশ্ন করেছেন বয় ভাইকে যে গঠনতন্ত্র অনুযায়ী এই দলের লাগাম যার হাতে থাকার কথা থাকবে কিনা, থাকবে কিনা, আপনি এটা একটু দেখুন। আমি এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রশ্ন। আমি ওয়াই ভাইয়ের কাছে আসলে জিনিসটা ক্লিয়ারলি জানতে চাই আসলে থাকবে কিনা। আপনি আশা প্রকাশ করেছেন থাকবেন, কিন্তু আমি কিন্তু বিগত 1 বছর ধরে দেখছি লাগাম ছিল না, আজকেও নেই। যদি এই দুটো বিবেচনা করি থাকবে কিনা, আমার মধ্যে একটা দারুণ বড় ধরনের ববি হাত আমি মানে আপনার বলার উপাদান অনেক তৈরি হয়েছে, যেহেতু জাতীয় পার্টি নিয়ে মাহিবি চৌধুরী বলেছে, বিকল্পধারা সম্পর্কে তিনি বলেছেন, বিকল্পধারা নিয়ে আপনার কোন অবজারভেশন থাকলে আপনি তাও বলতে পারেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম মাহি ভাইয়ের কিছু প্রশ্নের উত্তর, মানে কিছু পয়েন্ট উনি রেজ করেছেন সেটা ডিসকাস করতে, বাট হ্যাঁ বিকল্পধারা নিয়ে যে জিনিসটা হলো যে এবং ডক্টর কামাল হোসেনের গণফোরাম, এই প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে যেন ভিন্ন মতামতগুলো একসাথে হতে পারে, যেটা আমার ধারণা, এবং মাহি ভাই যেটা বললেন, এবং এই জিনিসগুলোর দরকার আছে। ভিন্ন মানে এই ভিন্ন মতামতগুলো একসাথে হওয়ার মতো প্ল্যাটফর্মের দরকার আছে, কিন্তু সেই প্ল্যাটফর্মগুলো দেশের জনগণের সাথে কানেকশনেরও দরকার আছে, কানেক্টিভিটিরও দরকার আছে, এবং এইটা হয়তো ওনাদেরকে আরেকটু বাড়াতে বা আরেকটু যেতে হবে, এবং আমি আশা করবো ওনারা করবেন, এবং আশা করবো যে আমরা সবাই একসাথে করবো। কারণ যেই দলের হোক, যে জায়গা থেকে হোক, আজকে মাহি ভাই, আমি বা যেই হোক, রাজনীতিতে যারা এসছেন এবং আপনারা মিডিয়াতে যারা কাজ করছেন, তারা সবাই কিন্তু দেশের কথা চিন্তা করেই মোরলেস করছেন। Nobody pays us to be in politics, to be very honest.
And a lot of people have raised questions যে পলিটিক্স এর লোকজন প্রফেশন কিভাবে বলে, because nobody gets paid to be in politics. তো আমরা করতেই আসি দেশের মানুষের জন্য। উনি ওনার জায়গা থেকে এসেছেন, আমি আমার জায়গা থেকে এসেছি, আরো কেউ অন্য আরেকজন তার জায়গা থেকে এসেছে, কিন্তু করতে এসেছি কিন্তু 16 কোটি দেশের মানুষের জন্য। সো 16 কোটি দেশের মানুষের জন্য যদি আপনিও নেমে থাকেন, আমিও নেমে থাকি, তাহলে যদি একসাথে আরো বেশি কিছু করতে পারি, তাহলে আমরা আলাদা করে কেন করতে চেষ্টা করব? সো এরকম একটা প্ল্যাটফর্ম থাকলে সেটা সবার সুবিধা হয়। সো আই কুডোস টু বিকল্পধারা, কুডোস টু গণফোরাম যেটা হচ্ছে, এবং ডক্টর কামাল হোসেন এবং ওনারা যেটা করছেন, আমরা সবাই চাই এগুলো আরো বেশি হোক। আমরা আমাদের পার্টির তরফ থেকে আমাদের পার্টিটা পুশ করবো, এবং এরকম প্ল্যাটফর্মগুলো যেখানে ডিফারেন্ট মতামতগুলো একসাথে হতে পারবে, সেই প্ল্যাটফর্মগুলো যেন আরো এগিয়ে যায়। বিকল্পধারার কথাটা গেল, এবং অবভিয়াসলি ক্রিটিসিজম করতে চাইলে যে কোনো পার্টির, বিকল্পধারা থেকে শুরু করে জাতীয় পার্টি, যে কোনো পার্টির করা যায়। সো ক্রিটিসিজম নিয়ে আমি যেতে চাই না। ওনার মাইবের দুটো পয়েন্ট আমি আনসার করবো, বাট এর আগে একটা পয়েন্ট, আমার একটা পয়েন্ট আমি বলেন। এই যে আমাদের দেশের রাজনীতিতে আমি যে প্রবলেমগুলো দেখি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো ইনস্টিটিউশনাল প্রবলেম। কিন্তু ইনস্টিটিউশনাল প্রবলেমের জন্য যেটা প্রজেকশনটা যেটা আমরা দেখছি, যে রাজনীতিবিদদের নিজেদের ভেতরে এবং পাবলিকের রাজনীতিবিদদের উপরে ট্রাস্টটা চলে গেছে, পুরোপুরিভাবে ট্রাস্টটা চলে গেছে, এবং এটা ইটস বিকাম এ কমন ফেনোমেনন। মানে আজকেও একটা আউট অফ কনটেক্সট একটা কমেন্ট গত কয়েকদিনে এসছে, আউট অফ কনটেক্সট একটা যদিও কমেন্ট, বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা কমেন্ট ওই আওয়ামী লীগের নেতাদের সম্বন্ধে, যে আওয়ামী লীগে সবাই হয়তো তাদের অনেস্টি নিয়ে প্রধানমন্ত্রী নিজে হয়তো আনঅফিশিয়ালি একটা জায়গায় কমেন্ট করেছেন, সেটা সব নিউজে এসছে, প্রথম আলো সব জায়গায় এসছে। এটা ইটস এ ম্যালেজ আমাদের দেশের পলিটিক্সে, ইটস এ ম্যালেজ, এই যে ট্রাস্টটা নেই, এবং এই দিস হ্যাজ টু বি রিবিল্ড, এবং এই রিবিল্ডটা করার জন্য উই অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। We all have to work together. Within every party, পার্টির ভেতরে, পার্টির বাইরে সবার একসাথে কাজ করতে হবে। I'll come back to this point, but my ভাইয়ের ওই অরিজিনাল দুটো পয়েন্ট আমি ফ্যামিলি ইস্যু অ্যান্ড পলিটিক্স, আমি জাতীয় পার্টির জন্য কোনো এক্সকিউজ বানাচ্ছি না। ওয়ান্স এগেন, ব্লেম গেম ছেড়ে দিয়ে আমরা আগামীতে কি করতে পারি এবং এক্স্যাক্টলি কিভাবে করব। কারণ আমি আনফর্চুনেট ফর মি, যে আমি যখনই বেশিরভাগ রাজনৈতিক ডিসকাশন দেখি, এবং মাহি ভাই ওয়ান অফ দ্য ফিউ পিপল যারা হয়তো অ্যাকচুয়ালি পজিটিভ কমেন্টস নিয়ে আসেন, যখনই কোনো রাজনৈতিক ডিসকাশন দেখি, মোস্টলি ডিসকাশনটা হয় হলো কে কি ভুল করেছে এবং কে কি ভুল করছে। আমাদের ডিসকাশন আরো কনস্ট্রাকটিভ হওয়া দরকার, যে আচ্ছা ভুল হয়েছে বা ভুল করছে, আমরা সঠিক কিভাবে করতে পারি, আমরা ঠিক করতে পারি কিভাবে, সমাধানটা কি, আগাতে পারি কিভাবে। তো ফ্যামিলি ইস্যুস নিয়ে যে পলিটিক্সের কথাটা হচ্ছে, জাতীয় পার্টি নিয়ে মাহি ভাই যে ক্রিটিসিজমটা তুললো, সেই ক্রিটিসিজমটা ভ্যালিডিটি না ভ্যালিডিটি নিয়ে কথা না বলে আমি বলবো যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে ফ্যামিলি ইস্যুস আছে। ফ্যামিলি ইস্যুস নিয়ে প্রত্যেকটা পার্টি স্ট্রাগল করছে, কম আর বেশি। জাতীয় পার্টিটা আরো বেশি এসছে, কারণ জাতীয় পার্টি ওই যে ফিফথ ইলেকশনের পয়েন্টে আবার যেতে হয়, এগুলো সব তো ইন্টারকানেক্টেড। তো সো যেই জিনিসটা শুরু, যেই ডেলিভারি শুরু হয় ঝামেলা দিয়ে, সেই বাচ্চার অসুস্থতাটাও হয়তো একটু এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম থাকে। সো এরকম কিছু ঝামেলা আছে যেটা, বাট ফ্যামিলি পলিটিক্স আমাদের এই উপমহাদেশের এবং মোস্ট ইমার্জিং নেশনসে ফ্যামিলি পলিটিক্স ইজ এ বিগ প্রবলেম, এবং সেটার টানাপোড়েন সবাই, এই সব ইমার্জিং নেশন সবগুলোরই এটা বহাতে হচ্ছে, এটার বার্ডেনটা সবারই বহাতে হচ্ছে। হয়তো ইন রিসেন্ট টাইমস জাতীয় পার্টিটা আরো বেশি দেখা যাচ্ছে, ইন রিসেন্ট টাইমস, মানে অরিজিনালি আপনারা যে দল থেকে এসেছেন সেখানেও চলছে, অন্য দলগুলোতেও চলছে, কোনোটাতে বেশি দেখা যাচ্ছে, কোনোটাতে কম দেখা যাচ্ছে, কিন্তু ফ্যামিলি পলিটিক্স সব জায়গায় আছে। এবং ফ্যামিলি পলিটিক্স গুড অর ব্যাড সেটা নিয়েও আমি কমেন্ট করবো না। হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ যে পার্টিগুলোর ভেতরে যদি প্রপার ডেমোক্রেসি থাকে, পার্টিগুলোর ইনস্টিটিউশন হিসেবে যদি ঠিকভাবে কাজ করে, তাহলে এই ফ্যামিলি পলিটিক্সটা শুডন্ট ম্যাটার। নট ফ্যামিলি পলিটিক্স, বাট পারিবারিক রাজনীতি না, পারিবারিক টানপোড়েন, ওই পারিবারিক প্রবলেমস ন্যাশনাল রাজনীতিতে, পারিবারিক প্রবলেমস ন্যাশনাল রাজনীতিতে, তো পয়েন্ট তো এখানেই, পারিবারিক প্রবলেমস ন্যাশনাল রাজনীতি, টানাপোড়েনের কথাই বলছি। হ্যাঁ, পারিবারিক টানাপোড়েনের কথাই বলছি, আমি বলছি না ফ্যামিলির ভেতরের পলিটিক্স, সরি আমার টার্মিনোলজিতে একটু ভুল ছিল হয়তো, কিন্তু আমি বলছি যে পারিবারিক টানাপোড়েনটার একটা প্রজেকশন হচ্ছে ন্যাশনাল পলিটিক্স, এবং এটা যেটা আমি বললাম প্রত্যেকটা ইমার্জিং নেশনসে চলছে, জাতীয় পার্টিতে বেশি চলছে, এবং হয়তো কারেন্টলি জাতীয় পার্টি আরো বেশি চলছে, বিকজ যে লাইক আই সেড, যেই বাচ্চার ডেলিভারি হয় ইন ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস, সেই বাচ্চার অসুস্থতা হয়তো আরো বেশি দিন থাকে। সো জাতীয় পার্টিতে কারেন্টলি হয়তো আরো বেশি দিন চলছে, বাট উই হ্যাভ টু কাম আউট অফ দিস। আমার পয়েন্ট হলো যে হোয়াট ইজ দ্য সলিউশন, এন্ড দ্য সলিউশন ইজ টু ট্রাই টু কাম আউট অফ দিস থ্রু স্ট্রেংথেনিং পার্টি ইনস্টিটিউশনস। এই পার্টিগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। আমাদের দেশে একটা গণতন্ত্র, আমাদের দেশ গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রটা আমরা দেশের মানুষের কাছে কিভাবে পৌঁছে দিচ্ছি? রাজনৈতিক দলের মাধ্যমে। তো রাজনৈতিক দলের মাধ্যমে যদি আমাদের পৌঁছে দিতে হয়, তাহলে রাজনৈতিক দলের ভেতরে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ঠিকভাবে আমাদের তৈরি করতে হবে। আমরা বলি অনেক কিছুই, হ্যাঁ, এবং এর আগে অনেক লোকজন ওই আয়রন ল অফ অলিগার্কি নিয়েও কথা বলেছে, যে একটা ইনস্টিটিউশনে কাজ করতে হলে সেখানে সিঙ্গুলার কমান্ড থাকতে হয়, সো অন এন্ড সো ফোর্থ, অল ফাইন, কিন্তু রেগুলার ইনস্টিটিউশন আর একটা রাজনৈতিক দল এক জিনিস না। হ্যাঁ,
কাজের অপারেশনের ক্ষেত্রে, আজকে তৃতীয় মাত্রা চালানোর সময় অপারেশনের ক্ষেত্রে আপনাকে এমনিও হেড হতে হবে, অমনিও হেড হতে হবে, কিন্তু অপারেশনের ক্ষেত্রে আর একটা রাজনৈতিক দল একটা আইডিওলজিক্যাল অর্গানাইজেশন। সো অপারেশনস যেভাবেই হোক না কেন, এই যে তারা যেভাবে একত্রিত হচ্ছে এবং ভেতরে ডেমোক্রেসির চর্চাটা, যে সবার মতামত নিয়ে তারপর আগানোটা, এবং ফ্যামিলি বা এই যে এক পুরুষ দুই পুরুষ তাদের ভিতরে আটকে যাওয়াটা, এগুলো যেন না হয়। এবং যদি হয়ও, মানে your father was lucky enough to have an able son like you, সো হয়তো আপনি আপনার দলের বিকল্প, Or even my grandfather was lucky enough to have an able son like him. আলহামদুলিল্লাহ। সো বাট ইটস নট গোনা হ্যাপেন অল দ্য টাইম। প্রত্যেকটা মোনার্কিতে আমরা দেখেছি, মোনার্কি গুলো কোল্যাপস করে কিসের জন্য? বিকজ ইউ কান্ট কাউন্ট অন দ্যাট। সো পার্টির ইনস্টিটিউশনটা থাকলে তখন আপনিও যখন তার মানে সেকেন্ড জেনারেশনও যখন আসবে, নেতৃত্বে আসবে, তারা ট্রেনিং নিয়ে দেখে শিখে আসবে। অন্য সব কর্পোরেশনগুলো চলছে না, ফ্যামিলি রান কর্পোরেশনস চলছে না, ট্রেনিং নিয়ে, বিকজ অর্গানাইজ ইনস্টিটিউশনাল স্ট্রাকচারটা আছে। সো আমাদের পলিটিক্যাল, দেশের ডেমোক্রেসি ঠিকভাবে কাজ করাতে হলে পলিটিক্যাল পার্টির ভিতরে ওই ইনস্টিটিউশনাল ডেমোক্রেটিক স্ট্রাকচারটা আনতে হবে। ওটা আনলে এই যে ফ্যামিলি ইস্যুস স্পিলিং আউট ইন্টু ন্যাশনাল পলিটিক্স, এটা এমনিও বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। দ্যাটস পয়েন্ট ওয়ান, ফ্যামিলি ইস্যুস অ্যান্ড পলিটিক্স। আর আপনি বলছেন যে এই যে জাতীয় পার্টির কারেন্ট যে রোলটা আপনি বলছেন যে অপোজিশন পার্টি এবং আপনি even went as far back as Magna Carta. Obviously, Magna Carta didn't give anybody democracy. It was about baronial rights, but that's a whole different point. No, but that was the beginning of a process. ওইভাবে চিন্তা করলে তো আমরা পলিবিয়াসে যেতে পারি, and democracy 2.5 years ago. But আমি বলছি যে আপনার ডেমোক্রেটিক এক্সপেরিমেন্ট, আমি বলছি না এখন যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে ভুল হচ্ছে, আমি সেটা বলছি না। আমি বলছি এখন যেটাই হচ্ছে এটা নিশ্চয়ই কোনো কিছু ধারাবাহিকতা হচ্ছে, কোনো কারণে হচ্ছে। তো সেই কারণটা আমি যেটা বলতে চেষ্টা করছিলাম যে আমাদের এক্সপেরিমেন্ট উইথ ডেমোক্রেসি, আমাদের এক্সপেরিমেন্ট উইথ ডেমোক্রেসি 40 বছর ধরে চলছে। এর মধ্যে অনেকে হয়তো আর্গিউ করবে যে 24 বছর ধরে আরো মোর অ্যাক্টিভলি চলছে। কিন্তু গত 24 বছর ধরে যদি আপনি দেখেন, আপনি ভুক্তভোগী ইন মেনি ওয়েজ, আমার থেকে আপনি অনেক বেশি ভুক্তভোগী এটাতে ইন মেনি ওয়েজ, যে প্রত্যেকটা ইলেকশনকে আমরা শান্তিভাবে করতে পেরেছি। প্রত্যেকটা ইলেকশনের আগে অপোজিশন পার্টি কি বিক্ষোভ করেনি বা কিছু করেনি যে এইভাবে ইলেকশন আমরা চাই না, এই কেয়ারটেকার গভর্নমেন্ট চাই, সরকার বলছে কেয়ারটেকার গভর্নমেন্ট চাই না? প্রত্যেকবার কি ঝামেলা হয়নি? তো প্রত্যেকবার যেই সিস্টেমটাতে ঝামেলা হবে সেই সিস্টেমটাকে আপনি কিভাবে ওয়ার্কিং সিস্টেম বলবেন? আমি বলছি না নাও ইজ এ গুড সিস্টেম, হ্যাঁ, বাট পয়েন্টটা হলো যে একটা যেই সিস্টেমটা কাজ করছে না, সেই সিস্টেমটা থেকে বের হয়ে একটা কাজ করার সিস্টেম তৈরি করতে তো হবে। আমাদের সবার তো একত্রিত হয়ে কাজ করতে হবে। রাইট নাও যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে, সঠিক হচ্ছে, ইটস এ ডিফারেন্ট পয়েন্ট। পয়েন্টটা হলো যে আমাদের তো বের হয়ে আসতে হবে, এমন জায়গায় আসতে হবে যেখানে রাইট সিস্টেমটা কাজ করুক। কেউ এখন যেই বলুক না কেন, যদি বলে যে গত 5 ইলেকশন ধরে যেটা হয়েছে নেক্সট ইলেকশনে সেইভাবে আমরা চলেন ইলেকশন করি, সে তো ভুল বলবে, সে তো দেশের ক্ষতি করছে। বিকজ আমরা একটা জিনিস 5 বার ভুল করে তো একটা আমাদের বোঝা উচিত যে আমরা ভুল করছিলাম। আমাদের ডিফারেন্ট কিছুতে আসতে হবে। ডিফারেন্ট কিছুটা কি সেটা আমাদের সবার বসেই ঠিক করতে হবে। 16 কোটি জনগণ যারা নেতৃত্ব দিচ্ছে এই দলগুলোকে, এই দলের নেতাদেরকে রেসপন্সিবিলিটি দিয়েছে আপনার সলিউশনটা বের করে নিয়ে আসার জন্য। আমাদেরকে মিলে সলিউশনটা বের করতে হবে। এই সলিউশনটা কি হবে? কেয়ারটেকারের আন্ডারে ইলেকশন হবে না অন্য কোনো ভাবে ইলেকশন হবে? আমাদের ফার্স্ট পাস দ্য পোস্ট ইলেকশন হবে না রিপ্রেজেন্টেটিভ পিআর সিস্টেম ইলেকশন হবে, নাকি দুটো মিলিয়ে হবে? আমরা কিভাবে কি করব? পার্লামেন্টে ফ্লোর ক্রসিং হবে কি হবে না? পার্লামেন্টে দ্যাটস এ হোল ডিফারেন্ট পয়েন্ট, বাট যেহেতু ডেমোক্রেসির জন্য পার্লামেন্টে ফ্লোর ক্রসিংটা নিয়ে আসলাম, যে ফ্লোর ক্রসিং যে 2-1টা দেশে যেগুলোতে জায়গায় বারণ আছে, ইদার ওগুলো ওয়ান্স এগেন আমাদের মতো স্ট্রাগলিং ডেমোক্রেসি, বা জাপানের মতো জায়গা যেখানে একটা বড় দল, বাকি সব খুব ছোট ছোট দল। সো এই খুব ছোট ছোট দলের হয়তো পজিশনে আছে 2টা বা 3টা বা 4টা পার্লামেন্টারি পজিশন আছে। তো তারা নিজেদের ভিতরে যদি মতবিরোধ করে এবং ভোট এগেইনস্ট দ্য পার্টি দেয়, তাহলে ওই পার্টির কোনো অস্তিত্ব থাকে না। সো ওই পার্টিগুলোকে বাঁচানোর জন্য এরকম সিস্টেমগুলো তৈরি করা হয়েছিল। আমাদের দেশের এই প্রবলেমটা নাই, কিন্তু তবুও আমাদের দেশে ফ্লোর ক্রসিং, আর্টিকেল 70, ফ্লোর ক্রসিং বারণ আছে। ডিফারেন্ট পয়েন্ট। সো মেইন পয়েন্ট হলো যে এই সলিউশনটা, এবং এই সলিউশনটার জন্য সবার একসাথে কাজ করতে হবে। দ্য পার্লামেন্ট উই হ্যাভ রাইট নাও, সবার একসাথে কাজ করবার বা যে ইস্যুগুলোর কথা আপনি বললেন সেগুলো নিয়ে আলোচনা করবার মতো কোনো এনভায়রনমেন্ট বাংলাদেশে আছে কিনা, বা ইচ্ছেটা কারো আছে কিনা, সেইগুলো নিয়ে আলোচনা করার জন্য তো এনভায়রনমেন্ট তো আমাদের তৈরি করতে হবে। সেগুলো নিয়ে আলোচনা করার জন্য তো পাবলিকলি আলোচনা করার জন্য, পাবলিকলি সলিউশনস অ্যাপ্লাই করার জন্য এনভায়রনমেন্ট লাগবে। আই এগ্রি। মানে আমি সলিউশনগুলো অ্যাপ্লিকেশনের জন্য আমি যদি এভাবে দেখি যে সরকারের দিক থেকে কোনো উৎসাহ আগ্রহ আছে কিনা, জাতীয় পার্টি এই বিষয় নিয়ে কথা বলবার জন্য কোনো মনোবৃত্তি আছে কিনা? জাতীয় পার্টি এই বিষয় নিয়ে কথা বলেছে। আমরা অ্যাকচুয়ালি গত 2013 জুলাই থেকে আমি পার্সোনালি এটার পিছনে অনেক কাজ করেছি। আমরা অনেকের সাথে এবং গ্লোবাল এক্সপার্টস, এশিয়া ফাউন্ডেশন, অনেকের সাথে আমরা বসেছি, আলোচনা করেছি, এবং একটা প্রেস কনফারেন্স এসে করেছিলেন আই থিঙ্ক সেপ্টেম্বর আর অক্টোবরে, আমি এক্স্যাক্টলি ডেটটা ভুলে গেছি, দিস গোজ ব্যাক ইয়ার, অনেক কিছু হয়ে গেছে এক বছরে। বাট একটা প্রেস কনফারেন্সও করেছিলেন যে আমরা ডিফারেন্ট সিস্টেমে যেতে
চাই, আমরা দেখতে চাই কোনটা কাজ করে কি করে। বাট অ্যাপ্লিকেশনে সরকারের সহযোগিতা দরকার, অ্যাপ্লিকেশনে অনেক কিছু দরকার, কিন্তু অ্যাপ্লিকেশন তো সেকেন্ড স্টেজ। আগে আমরা বসে কিছু সলিউশন আনি না, মাহি ভাই আসেন, মাহি ভাই আমি বসি, আরো 5 জনকে আমরা নিয়ে আসি, অ্যান্ড নট জাস্ট পিপল আওয়ার এজ। মাহি ভাই আমার মুরব্বী, বাট একদম কাছাকাছি বয়স আমাদের, কিন্তু আমাদের আরো অনেক মুরব্বীরা আছেন, কামাল হোসেন সাহেব আছেন, পলিটিক্যাল মুরব্বীরা আছেন, কারেন্ট অনেকে আছেন যারা পার্লামেন্টে আছেন বা ক্যাবিনেট আছেন, তারা আমাদেরকে একটি সাপোর্ট করবেন এই সলিউশনগুলোর জন্য কাজ করার জন্য। প্রত্যেকটা পার্টির, আমি কোনো পার্টি ডিফারেন্সেস বলছি না, প্রত্যেকটা পার্টি সলিউশনস তো সবাই চায়, কারণ দেশবাসী ম্যান্ডেট প্রত্যেকটা নেতাকে দিয়েছে। যাকে দেশবাসী একবার নেতা বলেছে, যাকে দেশবাসী একবার লিডার বলেছে, যাকে দেশবাসী একবার ভোট দিয়েছে, তাকে দেশবাসী ম্যান্ডেট দিয়েছে এগুলো করার জন্য। মাহিবি চৌধুরী, ববি হাজ্জাজ তার সূচনা বক্তব্যের সময় একটি পত্রিকার সাম্প্রতিক সার্ভের কথা উল্লেখ করে বলছেন দেশ ঠিক পথে চলছে। ওনার ব্যক্তিগত মতামত ঠিক এটি এখনো ওইভাবে বোঝা যায়নি, বিস্তারিত আলোচনায় আমরা যাইনি। উনি হয়তো ঢালাওভাবে বলেছেন যে দেশ ঠিক পথে চলছে। আপনি যদি একটু বলেন দেশ কোন পথে চলছে? আমি আসলে একটু কনফিউজ। বয় ভাইয়ের বক্তব্য থেকে আমি খুব বোঝার চেষ্টা করছিলাম যিনি আসলে আই আন্ডারস্ট্যান্ড বয় ভাইয়ের পজিশনিংটা ইজ এ লিটল ডিফিকাল্ট, এবং এটা উনি যেহেতু জাতীয় পার্টির মুখপাত্র, ওনার জায়গায় যদি আজকে ওই চেয়ারে আমাকে বসতে হতো, আই ডোন্ট নো হাউ আই উড হ্যান্ডেল দ্যাট, বিকজ ভেরি ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন। বিকজ ওনার বক্তব্য আসলে ঠিক পুরোপুরিভাবে, ওনার পুরো বক্তব্যটা আমি খুব শোনার চেষ্টা করলাম, যে আলটিমেটলি আমি কিছু কিছু জিনিসের অ্যান্সার পাইনি, যেটা উনি বলেছেন উনি অ্যান্সার করতে যাচ্ছেন। জাতীয় পার্টি ইন দ্য পার্লামেন্ট, ওয়ার্কিং অ্যাজ এন অপোজিশন অ্যান্ড ওয়ার্কিং অলসো অ্যাজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, এই বিষয়ে উনি বক্তব্য বলছিলেন দিবেন, কিন্তু তারপরে আমি কিন্তু আসলে সঠিক উত্তরটা এখনো পাইনি। সো এখানে ইট ইজ ভেরি, এই জন্য বললাম যে ওনার বক্তব্যে অফকোর্স প্লিজ গো হেড। আমি উত্তরটা দিয়েছি, উত্তরটা আপনি একটা পার্টিকুলার টাইপের উত্তর খুঁজছিলেন। আমি যে উত্তরটা দিয়েছি তার জন্য হয়তো আপনি সেটা নোটিস করেননি। আমি যে উত্তরটা দিয়েছি, মাই পয়েন্ট ইজ যে রাইট নাও এই মুহূর্তে জিনিসপত্র ঠিকভাবে কাজ করছে কি না করছে, হয়তো করছে হয়তো করছে না, ডিফারেন্ট পয়েন্ট। আমার একটা মতামত আছে, আপনার একটা মতামত আছে, দেশবাসীর মতামত আছে। দেশবাসীর মতামত হয়তো আমার আপনার মতামত থেকে ভিন্ন হতে পারে, যেটা ওই যে ট্রিবিউনের পোলিংয়ে এসছে, মতামত আছে। বাট আমার পয়েন্ট হলো যে সলিউশনটা আমাদেরই বের করতে হবে, এবং অবভিয়াসলি এইটা আগে হয়নি বা এটা নর্মালি হয় না, কিন্তু নর্মাল সার্কামস্ট্যান্সেসে কি আমরা আছি? আর নর্মাল সার্কামস্ট্যান্সেস যদি আমরা না থাকি, তাহলে নর্মাল সার্কামস্ট্যান্সেসে নিয়ে আসার দায়িত্ব কার উপরে? দায়িত্ব তো আমাদের উপরে। তাহলে আমাদের নর্মাল সার্কামস্ট্যান্সেসে কিভাবে আমরা আনতে পারি, এবং কি কি করলে কিভাবে নেক্সট ইলেকশন ঠিকভাবে হতে পারে বা ভালো কাজ হতে পারে, দেশটা ভালো জায়গায় যেতে পারে, সেইটা আমার কাছে অ্যাটলিস্ট পার্সোনালি হোক পলিটিক্যালি হোক, সেটা আমার কাছে মাচ মোর ইম্পর্টেন্ট দেন এখন কে কি ভুল করছে বা এর আগে কে কি ভুল করে এসছে। কে কি ভুল করে এসছে সেটা একমাত্র কারণ ইম্পর্টেন্ট, কারণ সেটা থেকে লেসন নিয়ে আমরা আগামীটা শুধরাবো। না, থ্যাংক ইউ বয় ভাই। আমি আপনার আই এম স্টিল কনফিউজড, আই এম ভেরি সরি। আই এম স্টিল কনফিউজড এই জন্য যে আপনার বক্তব্যের দুটো অংশ, একটা হচ্ছে কি আপনি কিছু ওপিনিয়ন দিয়েছেন যেগুলো আমি 100% এগ্রি উইথ ইউ, যে এখনকার সার্কামস্ট্যান্স থেকে বেরিয়ে এসে আমাদের কি মানে উনি এই ভুল ত্রুটি নিয়ে অত আলোচনাই করতে চান না। আই থিংক দ্যাট ইজ দ্য পয়েন্ট। সেই জন্য বলছি যে ওনার পজিশনিংটা আসলে খুব ভেরি ভেরি কমপ্লিকেটেড, এবং এই ওনার জাতীয় পার্টির অবস্থানের কারণে আজকে বয় ভাইয়ের বক্তব্য দেওয়ার ব্যাপারে যে ওনাকে অনেক সতর্ক থেকে বক্তব্য দিতে হচ্ছে। ইজ জাতীয় পার্টি ইন অপোজিশন অর নট ইজ এ কোয়েশ্চেন। হাউ ক্যান আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি, সংসদীয় গণতন্ত্র যেখানে চলে, হাউ ক্যান ইউ হ্যাভ এন ইফেক্টিভ পার্লামেন্ট উইদাউট এন এফেক্টিভ অপোজিশন? কার্যকর সংসদ আপনি কিভাবে পাবেন যদি একটি কার্যকর বিরোধী দল না থাকে? কার্যকর বিরোধী দল আপনি কিভাবে হবেন ইফ ইউ আর এ পার্ট অফ দি ট্রেজারি বেঞ্চ? আপনি সরকারের অংশ হয়ে কার্যকর বিরোধী দল হতে পারবে না। লেট আস নট সি, আমরা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে হোক, আমরা অনেকদিন ধরে রাজনীতি করি, রাজনীতির ভিতরে বেড়ে উঠছি, আপনি সবসময় একটা কমপ্লিকেটেড পজিশনে আছি। ইট ইজ ভেরি ইজি ফর আস টু কনফিউজ পিপল। আমরা মানুষকে খুব কনফিউজ করতে ইচ্ছা করলে পারি, বাট ইট ইজ ভেরি ক্লিয়ার, সাদা কালো, ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর ইউ এন অপোজিশন অর ইউ আর নট? ইফ ইউ নট এন অপোজিশন দেন আই ক্যানট হ্যাভ এফেক্টিভ পার্লামেন্ট। সংসদ যদি বিরোধী দলবিহীন হয়, আমি দেশে গণতন্ত্র পাবো না। ক্লিয়ার অ্যান্ড সিম্পল, এখানে কোনো কনফিউশনের কোনো জায়গা নাই। জাতীয় পার্টিকে বলতে হবে যে আই ওয়ান্ট টু অ্যাক্ট এজ এন অপোজিশন, এন্ড আই এম টেলিং ইউ এভরিবডি ইজ উইলিং টু হেল্প ইউ, এভরিবডি ইজ উইলিং টু সাপোর্ট ইউ, এভরিবডি ইজ দেয়ার টু সাপোর্ট ইউ। কিন্তু জাতীয় পার্টি যদি দু জায়গাতেই থাকতে চায়, তাহলে কিন্তু কনফিউজ হবে মানুষ। আমরা এই সংসদের প্রতি মানুষের আস্থা আছে কি নাই, আপনি ট্রিবিউনের একটি পত্রিকার বরাত দিয়ে বলছেন, those are very very different question. আমি ওগুলোকে চ্যালেঞ্জ করতে পারি বা চ্যালেঞ্জ না করতে পারি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। দেশ সঠিক পথে চলছে কিনা
যেই দেশে গণতন্ত্র থাকে না, যেই দেশে একটি সরকার দেশ পরিচালনা করে উইদাউট দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল, যেই দেশে সংসদীয় গণতন্ত্র হলো সংসদে কোনো বিরোধী দল থাকে না, সেই দেশ তারপরে জনগণ যদি মনে করে ঠিক পথে চলছে, জাস্ট বিকজ কোন একটা পত্রিকা আমাকে বলেছে, আই এম নট গোয়িং টু একসেপ্ট দ্যাট, আই হ্যাভ মাই ওন ডিফারেন্ট ওপিনিয়ন, বিকজ রাজনীতি আমার ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে। কিন্তু জাতীয় পার্টির বিষয়টা আমাদের কাছে, আমি মনে করি যেহেতু আমাদের এই মুহূর্তে সংসদের প্রতিনিধিত্ব নাই এবং আমি একটি বিরোধী দলের অবস্থান থেকে দাঁড়িয়ে আছি, সেখানে সংসদে আমি আমার প্রতিনিধি দেখতে চাই। সেই সংসদ গ্রহণযোগ্য হোক আর না হোক, আমি ওখানে বিরোধী দলের পক্ষ থেকে একটা বক্তব্য শুনতে চাই। সেই জন্য আমি বারবার জাতীয় পার্টির কাছ থেকে সেটা আশা করি, সেই প্রত্যাশা থেকে কিন্তু আমি জিনিসগুলোকে বলছি। সুতরাং আমি এখানে আই ডোন্ট ব্লেম ববি ভাই ফর, আই টোল্ড ইউ ভেরি ক্লিয়ারলি, আমি আজকে ওনার জায়গায় থাকলে আমাকে অত্যন্ত খুব মুশকিলের জায়গা এটা ভাই, আসলে কি আসলে ওয়ার এম আই স্ট্যান্ডিং। সো এখানে জনগণকে কনফিউজ করার কোনো সুযোগ কিন্তু আসলে নাই। আই ওয়ান্ট টু সি ক্লিয়ারলি, এখানে আপনি আরো কয়েকটা জিনিস বলেছেন উইচ ইজ ভেরি ভেরি কারেক্ট, আমি আপনার সাথে 100% এগ্রি করি। শুধুমাত্র ডিসএগ্রিমেন্টের কথাগুলো বলতে চাই না, যেখানে যেগুলো এগ্রিমেন্ট আছে সেগুলো বলতে চাই। এই বিষয়টা আমার কাছে অত্যন্ত জরুরি, কেননা গ্রহণযোগ্য হোক আর না হোক সংসদের নেতৃত্বে দেশ চলছে এবং এই সংসদে আমাদের কোনো বিরোধী দল নাই। ইউ কল ইউরসেলফ আ বিরোধী দল নট। আজকে যে জাতীয় পার্টি মূল বিরোধী দলের ভূমিকায় থাকার কথা, সেই জাতীয় পার্টির যিনি মহাসচিব, তিনি কিছুদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। ঠিক আছে, এমন একটা নির্বাচন আপনারা করেছেন যে নির্বাচনে বিভিন্ন আসনে জাতীয় পার্টি আসন সমঝোতা করেছে আওয়ামী লীগের সাথে। হাউ ক্যান ইউ কল ইউরসেলফ আ বিরোধী দল? এটা আমরা বলতে পারি না। জনগণকে কনফিউজ আমরা কিন্তু আর করতে পারবো না। ইটস বিন ইনাফ গত 40 বছরে। এখানে এখন যেই প্রধান দুটো দলের ব্যর্থতায়, যেখানে আপনাদের উপর মানুষের প্রত্যাশা বাড়ছিল, আপনি একটু আগে বলেছেন, আপনারা খুব চমৎকার একটা কথা বলেছেন, যে জনগণের যে বিশ্বাস আমাদের উপর কমে যাচ্ছে রাজনীতিবিদদের উপর, এর দায় দায়িত্ব কে নেবে? রাজনীতিবিদদের মধ্যে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে রাজনীতি করে এবং আপনি দেখুন দুটো কথা বলছেন, একটা হচ্ছে যে রাজনীতিবিদদের পারস্পরিক আস্থা কমে যাচ্ছে এবং জনগণের আস্থা কমে আস্থা কমে যাচ্ছে। নাও ইউ সি যে রাজনীতি যারা করেন তাদের মধ্যে মেজরিটি দেশকে ভালোবেসে শুধু রাজনীতি করে যান। খুব কম লোকই, মাত্র 300 লোক এমপি হয়, মাত্র 40টা লোক মন্ত্রী হয়। হাজার হাজার মানুষ রাজনীতি করে, জেলে যায়, পঙ্গু হয়, জীবন শেষ হয়ে যায়। সুতরাং আমরা যে ঢালাও ভাবে, আমাদের কিছু শ্রেণী আছে যারা রাজনীতিবিদদেরকে গালি দিতে পারলেই খুশি হন, তারা জানেন না রাজনীতিবিদরা দেশের জন্য কতটুকু স্যাক্রিফাইস করে, সেজন্য তারা কথাটা বলেন। সেই রাজনীতিবিদদের উপরে, যেখানে মেজরিটি রাজনীতিবিদ দেশের জন্য রাজনীতি করে, কিন্তু ওই 300 এমপির ভুলের জন্য বা 40 জন মন্ত্রীর মধ্যে 10টা মন্ত্রীর দুর্নীতির জন্য সব রাজনীতিবিদকে যে চোর হিসেবে গালি খেতে হয়, সেটা কিন্তু ভেরি ভেরি আনফর্চুনেট বয় ভাই। এন্ড আই হোপ ইউ এগ্রি টু দ্যাট। এবং এখানে আপনি দেখুন, এই যে ট্রাস্ট চলে যাচ্ছে, কতজন রাজনীতির ভুলের জন্য বা বিশ্বাসহীনতার জন্য আজকে মানুষ বিশ্বাস রাজনীতিবিদদেরকে করতে চায় না, সেখানেও কিন্তু জাতীয় পার্টিকে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাকেও বলতাম, যেহেতু প্রধান বিরোধী দলের ভূমিকা আজকে আপনার থাকার কথা, আজকে আমি আপনাকে আজকে বারবার বলবো, এবং আমি তখন জবাব দিতাম, এই তৃতীয় মাত্রার মঞ্চে বসে আমি জবাব দিয়েছি বিএনপি পক্ষে। সো দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু আপনি যেটা বলেছেন, এই যে ট্রাস্টের যে কথা বলেছেন, এই ট্রাস্ট বা বিশ্বাস, জনগণ যখন আপনাকে বিশ্বাস করবে তখনই কিন্তু আপনার ব্যাপারে কনফিডেন্ট হবে। আর জনগণ যদি রাজনীতিবিদদের বিশ্বাস না করে, জনগণের যদি নেতৃত্বের উপর বিশ্বাস না থাকে, তখন কনফিডেন্সও থাকবে না। তো আজকে কিন্তু ওই জিনিসগুলো বারবার ঘুরে ফিরে আসবে। এবং আপনি চমৎকার কিছু কথা বলছেন, আপনি যে বলছিলেন যে আমরা কেন কে কি ভুল করছে সে কথাগুলো বারবার বলি, এটা কিন্তু আমরা বলবো, এটা বারবার বলবো। আমার পয়েন্ট হলো উইথ দ্য সেন্টিমেন্ট যে এটা ঠিক করা, নট জাস্ট টু ক্রিটিসাইজ, নট জাস্ট টু ক্রিটিসাইজ, রাইট, ক্রিটিসাইজ শুধু না, বাট পারফরম্যান্স বিচার করতেই হবে। ফেয়ার এনাফ। একজনের পারফরম্যান্স, কারণ আমরা যারা রাজনীতি করি, আমরা কিন্তু আসলে জনগণের চাকরি করি। নির্বাচন একটা ইন্টারভিউ, খেদমত করি না চাকরি করি, খেদমত। এটাকে আমি মনে করি, আমি ওইভাবেই আনতে চাই, চাকরি করি আমরা। কারণ এমপি হিসেবে বেতনও নেই ভাই, হ্যাঁ। এবং আমরা যে চাকরি করি, কেন ইটস লাইক এ ম্যানেজারের চাকরি। আমি ইন্টারভিউ, মানে ইন্টারভিউ বোর্ডে যেরকম যাই, আমি নির্বাচনে যাই, গিয়ে বলি ভাই আমি কাজ করতে পারবো ভালো। জনগণ একজনকে চুজ করে, আমি যদি পারফরমেন্স 5 বছর না দেখাতে পারি, আমার চাকরি বরখাস্ত করে জনগণ, নতুন আরেকজনকে ম্যানেজার নিয়োগ করে। সো ইট ইজ খেদমত শেষ হবে না, সো খেদমত শেষ হবে না, বিরোধী দলের থেকেও তখন আমার খেদমত ঠিকই করতে হবে। সো ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আর পারিবারিক যে বিষয়টা আপনি বলেছেন, আমি বারবার বলতে চেয়েছিলাম যে পারিবারিক মত, আপনি বলছিলেন যে এই আমাদের যে এই সাবকন্টিনেন্টের দেশগুলোর কথা বলছিলেন,
পারিবারিক রাজনীতি এই জায়গাগুলোতে রয়েছে, কিন্তু পারিবারিক রাজনীতি নিয়ে শুধুমাত্র কথা আমরা বলছিলাম না এখানে ওই পারিবারিক টানাপোড়েনের ইতিহাস কিন্তু আমি আর অন্যখানে তেমন একটা খুঁজে পাইনি। হয়তো আপনি যদি বলেন যে ওই ইন্ডিয়াতে একদিকে রাজীব গান্ধী, অন্যদিকে আপনার মানে আরেকজন যে আছেন ওনার কি নাম, ওনার সঞ্জয় গান্ধী, সেই ফ্যামিলির মধ্যে কিছুটা টানাপোড়েন রয়েছে। আওয়ামী লীগে ফ্যামিলি টানাপোড়েন আওয়ামী লীগের রাজনীতিকে এফেক্ট করেছে। আই হ্যাভ নেভার সিন দ্যাট। বিএনপির ভেতরেও পারিবারিক রাজনীতি রয়েছে, পারিবারিক টানাপোড়েন থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা রাজনীতিতে কোনোভাবে এফেক্ট করেছে আই হ্যাভ নেভার সিন দ্যাট। দের ইজ নো পারিবারিক টানাপোড়েন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, যার এফেক্ট বিএনপি রাজনীতিতে পড়েছে। আই হ্যাভ নেভার সিন দ্যাট। এটা শুধুমাত্র বারেবার জাতীয় পার্টিতে দেখা যাচ্ছে, এবং এটা থেকে বেরিয়ে আসা জাতীয় পার্টির প্রয়োজন। এবং সেখানে অফকোর্স আমরা সবাই যদি এখানে আমাদের কোনো কিছু করার থাকে আমরা সেটা করতে রাজি আছি। পারিবারিক ঐতিহ্য আর পরিবারতন্ত্র কিন্তু আসলে এক জিনিস নয়। একটাকে আমরা বলি যে দি ফ্যামিলি হেরিটেজ। হ্যাঁ, যার বাবা যেরকম জিলুর ভাই সন্তান, সে বলতে পারে আমি আমার বাবার মতো একজন জার্নালিস্ট হবো, একজন টেলিভিশন উপস্থিত, যেহেতু তার বাবাকে দেখেছে, বাবাকে আদর্শ মানুষ মনে করে। একজন ডাক্তারের ছেলে বলতে পারে আমি বাবার মতো ডাক্তার হবো, একজন ইঞ্জিনিয়ারের ছেলে বলতে পারে বাবার মতো ইঞ্জিনিয়ার হবো। কিন্তু ডাক্তারের ছেলে যখন বলে বাবার মতো ডাক্তার হবো, বাবা কিন্তু চাইলেই আচ্ছা ঠিক আছে, পরের দিন হাসপাতালে নিয়ে গিয়ে তার কানে একটা স্টেথোস্কোপ দিয়ে বলে না ঠিক কালকে থেকে ডাক্তার। দ্য প্রবলেম ইজ রাজনীতিবিদরা ওই ডাক্তারের ছেলেকে ডাক্তার হতে চাইলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, মেডিকেল কলেজে ঢুকতে হয়, পাস করতে হয়, সার্টিফিকেট নিয়ে ডাক্তার হইতে হয়। কিন্তু রাজনীতিবিদের ছেলে যখন বলে নেতা হবো, সে পরের দিন নেতা হয়ে যায়। Problem is that's the point of institution. That's what we call is the পরিবারতন্ত্র। But the পারিবারিক ঐতিহ্য is rather good. If you have a political heritage in your family and you want to come and join, it's good. যদি প্রক্রিয়ার ভিতর দিয়ে কেউ আসে, এবং সেই জিনিসটা আপনি যেটা ব্যাখ্যা করেছেন, আমি আপনার পক্ষে আসলে মনে করি যে এটা আপনি একটা চমৎকার আজকে একটা পক্ষ বলেছেন। আমি আমার ব্যাপারে সবসময় বলি যে ফর মি being the son of Badruddin Chaudhary is not a qualification. I understand that. But at the same time, it cannot be a disqualification. No, it's a privilege. আমি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে, এটা আমার জন্য কোনো যোগ্যতা নয়, আই নো, বাট এটা আমার জন্য কোনো অযোগ্যতাও নয়। সুতরাং সো I must have the right to prove myself and get into politics. তো এখানে মূল ব্যাখ্যাটা যদি আমাকে আবারও যেতে হয়, আমি আবারও একই জিনিস বলবো যে আমরা আজকে দেশ সঠিক পথে চলছে কিনা, দেশ সঠিক পথে থেকে 180 ডিগ্রি উল্টো দিকে চলছে। জনগণের ম্যান্ডেটহীন নির্বাচন, একটি সংসদ, যে সংসদে কোনো বিরোধী দল নাই, অথচ বিরোধী দলের নেত্রী আছেন। কার্যকর বিরোধী দল ছাড়া দেশে গণতন্ত্র আসতে পারে না। আর দেশে যদি গণতন্ত্র না থাকে, জনগণের কথা বলার অধিকার না থাকে, তাহলে দেশ ভালোভাবে কখনো চলতে পারে না। দ্যাটস দ্য মেইন বেসিক অফ ডেমোক্রেসিতে আমাকে একটা সত্যিকারের বিরোধী দল লাগবে। আজকের এই সংসদ গ্রহণযোগ্য হোক, গ্রহণযোগ্য না হোক, আমি জাতীয় পার্টিকে সমর্থন করি আর না করি, দ্য ফ্যাক্ট ইজ সংসদটা আছে, সংসদে একটা বিরোধী দল থাকার কথা, জাতীয় পার্টি সেই ভূমিকা পালন করার কথা। আই ওয়ান্ট টু সি জাতীয় পার্টি একটি কার্যকর বিরোধী দল হিসেবে তারা তাদের ভূমিকা পালন করবে। তাহলে আমরা অবশ্যই আই ক্যান অলওয়েজ, আপনি যেটা বলছিলেন যে আসেন আমরা সবাই মিলে একসাথে বসি, আমি একসাথে কার সাথে বসবো? ইউ ফার্স্ট ক্লিয়ার ইউর পজিশন, আপনি আপনার অবস্থান পরিষ্কার করুন, আমরা সবাই আপনাদের সাথে বসতে রাজি আছি। যতক্ষণ আপনার অবস্থান পরিষ্কার না করবেন, উই আর কনফিউজড উইথ হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি ডুইং। What we or anybody else is actually doing is immaterial যখন সবাই একসাথে বসা নিয়ে কথা হয়। কারণ সবাই একসাথে বসবে, সে সরকারে থাকুক, সে বিরোধী দলে থাকুক, সে কনফিউজড কোনো দলে থাকুক, সে আছে মানুষের জন্য। সো সবাই একসাথে বসা ইজ নট টু ডু উইথ কে এখন কি করছে। পার্লামেন্টের কথা একটু যদি বলে নেই, যে পার্লামেন্টে যতবারই বসেছে, স্পেশালি লাস্ট কাপল অফ পার্লামেন্ট যদি আমরা ধরি, হ্যাঁ, যেই দল সরকারে ছিল সেই দল সংখ্যাগরিষ্ঠ ছিল এবং অন্য যে অপোজিশন পার্টি ছিল তারা ওয়াকআউট করে বাইরেই ছিল। ওকে, সো ওই যে এই পার্লামেন্ট কতখানি কাজ করেছে, এবং পার্লামেন্টে প্রত্যেকবার সরকারি দলের 2/3 মেজরিটি ছিল, তারা যা ইচ্ছে তাই করতে পারতো, স্বেচ্ছাচারিতা করতে পারতো না পারতো, এগুলো সব মুট পয়েন্ট। সরকার এখন চলছে, সরকার এখন কাজ করছে, সেগুলো খারাপ, সেগুলো সমালোচনা আমরা করছি, তার মানে এই না যে এটি ভালো না, আমি ভালো বলছি না, এটি মন্দের ভালো তাও না, আমি বলছি যে এটা মুট পয়েন্ট। সরকার এখন চলছে, সরকার এখন চলছে, এটা সঠিক ভুল দ্যাটস আ মুট পয়েন্ট। থামাতে পারছি না, আপনি থামাতে পারছেন? ডিসেম্বরে কেউ কিছু করতে পেরেছে না? তো সরকার, দেশ এবং দেশের দরকার ছিল একটা সরকার, সরকার বিহীন তো দেশ চলতে পারে না। সো দেশে যেভাবেই হোক, হোয়াট এভার, আই সাপোর্ট দ্য প্রসেস, ইউ সাপোর্ট দ্য প্রসেস, আই ডোন্ট সাপোর্ট দ্য প্রসেস, ইমম্যাটেরিয়াল। রাইট নাও দ্যাট ডিসকাশনস মুট, এটা একাডেমিক একটা ডিসকাশন হয়ে যায়। কাজের ডিসকাশন হলো যে এখান থেকে আমরা বের হয়ে করবোটা কি, হাউ,
এবং সেটাই দ্যাট ওয়াজ মাই আনসার, বিকজ আমি আপনার কাছেও খুঁজছি, নিজের কাছেও খুঁজছি, এবং এইটাও খুঁজছি যে আমি আপনি মিলে একটা কোয়ালিশন আমরা সবাই বানাইছে। আমি পার্সোনাল ববি হাজ্জাজ এবং পার্সোনাল মাহিবি চৌধুরীর কথা বলছি না, আমি বলছি যে আমরা সবাই মিলে, দেশের সবাই মিলে একটা কোয়ালিশন করে আমাদের দেশটা কোন দিকে নিতে পারি, আমাদের কিভাবে আমরা একটা জায়গায় যেতে পারি যেখানে এই প্রশ্নটা আরেকবার উঠবে না যে ডেমোক্রেসির এক্সপেরিমেন্টে একটা কমপ্লিটলি নভেল, কমপ্লিটলি সর্ট অফ অবাস্তবিক বা হোয়াট এভার একটা কিছু সৃষ্টি হয়েছে। ওয়ান সেকেন্ড, এই যে ইট ডাজন্ট হ্যাভ টু বি অলওয়েজ এ কোয়ালিশন, একটা ওয়ার্কিং রিলেশনশিপ যেখানে আমি আপনার সাথে, I didn't mean a political coalition, I meant a coalition of mind. I understand. এই যে কোয়ালিশন অফ মাইন্ড হইতে গেলে যেটা উনি বলছিলেন যে যেরকম জনগণের যেমন আস্থার অভাব রয়েছে রাজনীতিবিদদের উপর, রাজনীতিবিদদের মধ্যে নিজেদের মধ্যে আস্থার অভাব রয়েছে, সেই জায়গায় বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। ওয়ার্কিং রিলেশনশিপ যখন আমাদের হতে হবে, অ্যাটলিস্ট একটা কোয়ালিশন অফ মাইন্ড যখন হতে হবে, তখন কিন্তু আই হ্যাভ টু হ্যাভ আ মিনিমাম কনফিডেন্স ইন ইউ বিফোর আই সিট উইথ ইউ ফর এ পলিটিক্যাল ডিসকাশন। ইউ মাস্ট হ্যাভ এ মিনিমাম কনফিডেন্স ইন মি। আমার যদি এমন হয় যে আপনি আজকে যেটা বলছেন আমি নট শিওর আপনি কালকে অবস্থানে থাকবেন কিনা, আমার কিন্তু কোয়ালিশন অফ মাইন্ড করাটা তখন ডিফিকাল্ট হয়ে যাবে। বাট ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এই জন্য যে আমি যদি আপনাকে যদি আপনার যে জিনিসগুলো অপছন্দ হয়, লেট মি টেল ইউ ভেরি ক্লিয়ারলি আই ডোন্ট লাইক দিস অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দিস। এটা যেন কালকে আমার পরিবর্তন না হয়ে যায়, তাহলে কিন্তু আমি কিন্তু জানবো না যে আসলে আপনি আমার কোন জিনিসগুলোকে অপছন্দ করেন, সো দ্যাট আই ক্যান টাইম টু রেকটিফাই মাইসেলফ। হ্যাঁ, এখানে বিশ্বাসের জায়গাটা কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে। আজকে আমি আপনার সাথে একমত যে আমাদের সবাইকে আসলে আমরা একজনের রাজনীতি একজনকে পছন্দ করি আর না করি, সংসদ সম্পর্কে যাই বলি না কেন, উই মাস্ট সিট টুগেদার এন্ড সলভ দিস প্রবলেম। দেয়ার ইজ নো আদার, এটা আর কোনো অল্টারনেটিভ নাই। আমাদেরকে একসাথে বসতেই হবে এবং একসাথে বসার জন্য ন্যূনতম বিশ্বাস এবং ন্যূনতম কনফিডেন্স অন ইচ আদার আমাদেরকে তৈরি করতে হবে। আপনি ফেরত আসছেন অ্যাক্টিভিটির কথায়, আমি বারবার ফেরত যেতে চেষ্টা করছি যে সলিউশনটা কি হবে, যেটা জিলুর ভাইও একটু আগে তুললেন যে এটা ডিফিকাল্ট হলে ইমপ্লিমেন্টেশন পার্টটা ডিফিকাল্ট, এবং ইমপ্লিমেন্টেশন পার্টে অনেক ডিফিকাল্টি আসবে, অনেক ঝড়ঝাপটা আসবে, যেটা সবসময় এসছে। ৭১ বিশাল ঝড়ঝাপটা ছিল, কিন্তু আমরা তো পার করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং বঙ্গবন্ধুর সাথে যারা ছিলেন, আমাদের দেশের যত মুক্তিযোদ্ধা ছিলেন সবার ৭ কোটি জনগণ মুক্তিযোদ্ধা, আমার অ্যাজ ফার এজ আই এম কনসার্ন বাংলাদেশের তখন যে ৭ কোটি ছিল সবাই মুক্তিযোদ্ধা, সবাই ওয়ান ওয়ে অর আনাদার সাপোর্ট করেছে এবং সবাই ফলোয়ার অফ বঙ্গবন্ধু ৭১। সো এই অ্যাপ্লিকেশনের সময় আমাদের অনেক ঝড়ঝাপটা পার করতে হবে, অনেক কিছু হবে, কিন্তু অ্যাপ্লিকেশনের আগে তো আপনার বের করতে হবে সলিউশনটা কি। ৬ দফা তো অ্যাপ্লিকেশনের ৭১-এর অনেক আগে এসেছিল, তো আমরা সলিউশন কোথায় যেতে চাই সেটা তো অ্যাকচুয়ালি স্টার্ট ওয়ার্কিং অন ইট। সেটার জন্য তো আমাদের ইমপ্লিমেন্টেশনে কে কার পিছে থাকবে, কে কাকে সাপোর্ট দিবে না বা সরে যাবে, সেটা তো ইমপ্লিমেন্টেশনে যে দেখা হবে। আই আন্ডারস্ট্যান্ড। এখন তো আমার কথা হলো সলিউশন, আমার কথাটা হলো যে যেই জিনিসগুলো একাডেমিক ডিসকাশন, সেই জিনিসগুলোতে আমি অ্যাটলিস্ট একাডেমিক্সরা বসে ডিসকাস করি। আমিও একাডেমিক, আমি অনেক বছর পড়াশোনা করেছি, অনেক বছর কনসাল্টিং করেছি, একদিক দিয়ে আমিও একাডেমিক, কিন্তু একাডেমিক্সদের যে ডিসকাশনটা সেইটা আপনি বসে অ্যাজ পিপল ইন পজিশনস অফ লিডারশিপ, as people who are trying to work with political parties and trying to lead the দেশটাকে একটা জায়গায় নিয়ে যেতে চেষ্টা করছে, আপনি বসে যদি শুধু একাডেমিক ডিসকাশনগুলোতে আটকে যাই তাহলে তো হয় না। আমার আপনার বসে সলিউশন ডিসকাশনে বসতে হবে, এবং যেটা আমি বলছিলাম যে আনফর্চুনেট ফর মি অ্যান্ড ফর দিস নেশন যে বেশিরভাগ সময় আমি দেখি যে একাডেমিক ডিসকাশন বা ক্রিটিসিজম এখানে সবাই আটকায়। সলিউশনসগুলো কি, সলিউশনসগুলো বের করার জন্য সবাইকে তো বসতে হবে, এবং ওই যেটা বললাম যে আমাদেরই ওয়ার্কআউট করতে হবে যে আমরা পিআর সিস্টেমে যাব। সলিউশন কি? এটাই তো সলিউশন। যদি আমার কাছে বসে থাকতো তাহলে তো দিয়ে হয়ে যেত। সলিউশন তো উই গট টু নো উই ডু। আজকের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে সলিউশন আমরা আনতে পারবো কিনা জানি না, বাট ফার্স্ট উই নিড অ্যান ইনক্লুসিভ ইলেকশন। ডু উই অর ডু উই নট? উই হ্যাভ টু নো ইলেকশন হতেই হবে, কিন্তু ইলেকশনটা কিভাবে হবে নির্ধারিত সময়, দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। ফরগেট আলোচনা করি না, মিড টার্ম ইলেকশন নির্বাচন লাগবে কিনা, চলেন আমরা ভুলে যাই মিড টার্ম ইলেকশনের কথা, এবং যখনই হোক আমরা জেনারেল ইলেকশনের কথা, রাইট, সেটা যখনই হোক। আমার পয়েন্ট হলো সেটা যখনই হোক তখন জেনারেল ইলেকশনের জন্য আমরা রেডি কিনা, এবং জেনারেল ইলেকশনটা আমরা কিভাবে করব, কারণ গত 5 বার যেভাবে করেছি সেভাবে তো আমরা করতে পারি না। We have already failed 5 times. যেই ছাত্র এক স্টাইলে পড়াশোনা করে 5 বার ফেল করেছে, 6 বারের বার যদি ওইভাবেই পড়াশোনা করে তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করবেন সে কোথায় পাস করবে? এভরি ইলেকশন উই হ্যাড, আমাদের দণ্ড ছিল প্রত্যেকটা ইলেকশনে। আমি বলছি ইলেকশনগুলো খারাপ হয়েছে, সেটা বলছি না, কিন্তু প্রত্যেকটা ইলেকশন 96-তে, গো ব্যাক টু 96, গো ব্যাক টু 2001 ছিল, বাট আমাদের 91 এর পর থেকে নির্বাচনে কিন্তু আমরা গণতন্ত্রের ধাপে এগিয়েছি, পিছিয়ে যাই। নো আমরা এইবার আমরা পিছিয়ে গেলাম। আমরা এগিয়ে যাচ্ছিলাম উইথ হিউজ ব্লিপস।
আমরা এগিয়ে যাচ্ছিলাম, আমরা এখনো কিন্তু গ্রেড রাইট নাও আমরা অনেক নিচে হয়তো ড্রপ দ্বন্দ্ব করেছি। ছিল, নির্বাচন নিয়ে ছিল, বাট নির্বাচনটা গ্রহণযোগ্যতার ব্যাপারে, জনগণের আস্থার ব্যাপারে, ম্যান্ডেটের ব্যাপারে we were moving forward. কিন্তু we were moving in a direction যেখান থেকে আমাদের রাইট ডিরেকশনে যেতে হবে। আমরা কোন দিকে যাচ্ছিলাম? প্রত্যেকবার সবার ঝগড়া হচ্ছিল, সরকার বলছিল কেয়ারটেকার গভর্নমেন্ট দেবে না, অপোজিশন বলছিল কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। প্রত্যেকবার, ডাজন্ট ম্যাটার হু ওয়াজ ইন পাওয়ার, এটা প্রত্যেকবার হয়েছে। না, not correct. 1996 Not সেটা correct. হয়নি, 2001 হয়নি। 96 নির্বাচনের ইলেকশনই তো we had প্রশ্ন multiple elections। না 96 এর পরই তো আমরা তত্ত্বাবধায়ক সরকার পেলাম। হ্যাঁ, ফাইট ওয়াজ দ্যাট। বাট ওকে, তারপর তো point তারপর একটা ইলেকশন হলো তো। 2001 এও তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, 2009 এও তত্ত্বাবধায়ক সরকার হয়েছে এবং সবাই সবসময় এগ্রি করেনি। এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, এটা নিয়ে অনেক কিছু হয়েছে, সেটা আমি বলছি। প্লাস আপনি যদি তাকান 91 এর পর থেকে দেখেন, প্রত্যেকবার যদি দ্বন্দ্ব হয়, আমরা সবাই কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে? কেয়ারটেকার গভর্নমেন্ট হবে কি হবে না, না, এটা নিয়ে হয়নি, হবে কি হবে না, এটা নট কারেক্ট। কেয়ারটেকার গভর্নমেন্টের ফরমেশন নিয়ে হয়তো দ্বন্দ্ব হতে পারে, ওই ব্যক্তিকে চাই না। Once again, but that we need a caretaker. না সেটা বেসিক্যালি হয়েছে 2006 এ। 2006 এ প্রথম, এর আগে না। এর আগে প্রশ্ন উঠেছে, নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর হয়েছে, পয়েন্টটা হলো যে we have to come to an agreement যে this system works এবং এই সিস্টেম আমরা কাজ করব। Agreed. And for that we have to change. Agreed. ঠিক না? ওই চেঞ্জটা তো আমাদের আনতে হবে। ওই চেঞ্জটা আমরা কিভাবে, আমার কথা হলো যে নেক্সট যে ইলেকশনে হবে, লেটস টক অ্যাবাউট দ্য জেনারেল ইলেকশন, ওই জেনারেল ইলেকশনটা আমরা কিভাবে করব। এবং আরেকটা জিনিস, একটা ট্রেন্ড যদি আপনি দেখেন যে এই সরকারি দলের সিটস বেড়ে যাচ্ছে, মানে এভরি টাইম উই আর হ্যাভিং এ ভেরি লপসাইডেড ইলেকশন, একদিক 2/3 অলমোস্ট মেজরিটি পেয়ে যাচ্ছে, এবং গত ইলেকশনে তাই হয়েছে। যার জন্য বলছি যে অপোজিশনের আসন সংখ্যা কমছে ক্রমশ, অপোজিশন থাকলেও অ্যাজ ফার অ্যাজ আমাদের দেশের পার্লামেন্ট ইনসিগনিফিকেন্ট হয়ে যায়। এবং আর্টিকেল কনস্টিটিউশনে আর্টিকেল 142 যেটা ছিল, যেটা কিছু অ্যাটলিস্ট কিছু আইটেম ছিল আমাদের, যে কনস্টিটিউশনাল চেঞ্জ করতে হলে শুধু 2/3 মেজরিটি তো হবে না, আমাদের রেফারেন্ডামে যেতে হবে। এখন আমাদের সেটাও, সো 2/3 মেজরিটিতে প্রপার অপোজিশন থাকুক আর না থাকুক, 2/3 মেজরিটি যদি সরকারের থাকে, সরকার যে কোনো কিছু করতে পারে। পয়েন্টটা হলো যে উই নিড টু চেঞ্জ দোজ থিংস। ওই চেঞ্জগুলো রাইট নাও কে অপোজিশন পার্টিতে আছে, সে ঠিকভাবে অপোজিশন পার্টি করছে কি না করছে, কাজ মুড ডিসকাশন। কারণ অন্য কোনো পার্টি আসলেও চান্সেস আর, যেই ট্রেন্ডটা আমরা দেখেছি সেই ট্রেন্ডে যেই পার্টি আসতো সেই পার্টি 2/3 মেজরিটি পেয়ে যেত, সরকারের কনস্টিটিউশনাল চেঞ্জ থেকে শুরু করে যেটা করতে চাইতো করতে পারতো। সো আমাদের ওই জায়গাটায় আসতে হবে যেখানে উই অ্যাকচুয়ালি হ্যাভ আ প্র্যাকটিসিং ডেমোক্রেসি দ্যাট ইজ অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। যখন 2/3 মেজরিটি আপনি পার্লামেন্টে পেয়ে যান এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে আপনার রেফারেন্ডাম লাগে না, আপনি জাস্ট 2/3 মেজরিটি দিয়ে করতে পারেন, তখন সেই পার্লামেন্টে আপনি কি অ্যাকাউন্টেবিলিটি দেখাবেন টু দ্য পিপল? একেবারে শেষ প্রান্তে আমরা, আমার হাতে 1 মিনিট। না, আমি বয়বের সাথে লাস্টে গিয়ে একমত হচ্ছি যে আই থিঙ্ক উই শুড টক অ্যাবাউট দ্য সলিউশনস। অ্যান্ড আমাদের দুজনের কথা কিন্তু একটা জিনিস চলে এসেছে যে দ্য সলিউশন ইজ এন ইলেকশন। কেননা এটি গণতান্ত্রিক দেশে জনগণের ম্যান্ডেট ছাড়া, জনগণের প্রতিনিধিত্ব ছাড়া কোনো সরকার একদিন 1 ঘন্টাও দেশ চালানোর অধিকার রাখে না। সো ইনক্লুসিভ ইলেকশন ইজ দি সলিউশন। নাও সেই ইলেকশনটা আমরা কিভাবে করবো সেটা আলোচনা হতে পারে। উনি একটি প্রশ্ন তুলেছিলেন কখন, উনি বলেছিলেন মিড টার্ম, আপনি বলেছিলেন লেটস সে জেনারেল। আমি আসলে লেটস সেতে যেতে চাই না, বিকজ দুটো জায়গায় মিনিমাম কনসেনসাস হতে হবে। দ্যাট নাম্বার 1, সলিউশন ইজ এন ইলেকশন, নির্বাচন হচ্ছে একমাত্র সমাধান, 1। আর 2, কখন? ASAP, অ্যাজ সুন অ্যাজ পসিবল। কেননা জনগণের প্রতিনিধিত্ব ছাড়া দেশ চালানোর অধিকার আমার আপনার কারো নাই, শুধুমাত্র আমরা কোনো রাজনৈতিক দল করি অথবা কোনো পরিবারের সদস্য বলে। জনগণ দেশ চালাবে তাদের প্রতিনিধির মাধ্যমে, এটা হতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড এন এক্সক্লুসিভ ইলেকশন। এইটুকু যদি আগে কনসেনসাস হয়, এটা গণতন্ত্রের মূল চেতনার থেকে আমি বলছি, তখন আমরা বসে অবশ্যই আমাদেরকে আলোচনা করে বের করতে হবে লাস্ট যে সিস্টেমগুলো ছিল সেগুলো থেকে বেরিয়ে এসে একটি পার্মানেন্ট ভালো সিস্টেম কি তৈরি করা যায়। আই বিলিভ আমাদের যদি প্রথম দুটো জায়গায় আগে কনসেনসাস হয়, আমরা একসাথে বসলে উই ক্যান অফ কোর্স ফাইন্ড আউট আ সলিউশন ফর দ্যাট। And 30 seconds just quickly, onus is on us, responsibility আমাদের উপরে, যে এই যে ইলেকশনটা আপনি বললেন ASAP, as soon as possible যদি ইলেকশনটা দরকার হয়, তাহলে as soon as possible আমাদের সলিউশনসটা বের করতে হবে, because that's where the election comes in. ইলেকশন আমরা কিভাবে করব সেটার সলিউশনটা আমাদের দরকার। এবং চলেন তাহলে আমরা সবাই একসাথে বসি, এই সলিউশনগুলো তাড়াতাড়ি বের করি, সো দ্যাট আমরা 16 কোটি জনগণের কাছে নিয়ে যেতে পারি এবং একটা ইলেকশন নিয়ে আমরা ঠিকভাবে দেশটাকে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন।
পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় পত্রে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন। আমন্ত্রণ রইল মিস্টার মাহিবি চৌধুরী এবং মিস্টার ববি হাজ্জাজ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমি আলোচনা শুরু করেছিলাম জাতীয় পার্টি এবং বিকল্পধারা বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে। মাহিবি চৌধুরী তাদের অবস্থানটা ব্যাখ্যা করেছেন, সবার সঙ্গে একটা সুসম্পর্ক রেখে, নিজেদের আলাদা একটা অবস্থান রেখে তারা তাদের রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে চান, যেটিকে তারা বিকল্প বলছেন। এবং এই বিকল্প যে শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করতে পারছে কিনা, সেখানে পরামর্শ হিসেবে ববি হাজ্জাজ বলেছে যে তাদের আরও জনগণের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে হবে বিকল্প ধারার জন্য, তার পরামর্শ। ববি হাজ্জাজ তার অবস্থান থেকে জাতীয় পার্টি আজকে যে জায়গায় আছেন সেটি তার উল্টো দিকে যিনি বসা আছেন মাহিবি চৌধুরী বলেছেন যে তার পক্ষে আসলে জাতীয় পার্টির অবস্থানটা ব্যাখ্যা করা একটু দুরূহ। এবং ববি হাজ্জাজ পুরো আলোচনায় অনেক কনস্ট্রাকটিভ আলোচনা করেছেন, মাহিবি চৌধুরী তার সঙ্গে অনেক বিষয়ে একমত পোষণ করেছেন, কিন্তু বর্তমানে যে সংকট চলছে সেটিকে নিয়ে খুব একটা আলোচনা করতে অন্তত আমার কাছে মনে হয়েছে উৎসাহ দেখেনি। এবং সেটির কারণ হিসেবে মাহিবি চৌধুরী বারবার বলছিলেন, যেটি তার কাছে দোষণীয় বলে মনে হয়েছে, যে পারিবারিক একটা টানাপোড়েন রাজনীতির মধ্যে ঢুকে পড়ছে, দলের রাজনীতিতে প্রভাব ফেলছে। এবং ববি হাজ্জাজ অবশ্যই এই বিষয়টা আলোচনা নিতে চাননি। তিনি সামগ্রিকভাবে দলের ভেতরে জাতীয় রাজনীতিতে যে সংকট আছে সেই সংকটগুলো চিহ্নিত করে এটি সমাধানের জন্য এটি আলোচনার উদ্যোগ গ্রহণ করবার কথা বলেছেন। এবং সমস্যাগুলো কি সেটি বলেছেন যে রাজনৈতিক দলগুলো কোনো ইনস্টিটিউশন হিসেবে গড়ে ওঠে না, পলিটিক্সের যে ইনস্টিটিউশনগুলো দরকার, গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো বাংলাদেশে গড়ে উঠছে না। রাজনীতিকদের পরস্পরের মধ্যে আস্থাহীনতা রয়েছে, রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থাহীনতা রয়েছে, এগুলোকে সংকট হিসেবে দেখেছেন। পারিবারিক রাজনীতি, পরিবারতন্ত্র, সেটিও একটি সমস্যা বাংলাদেশে। এবং তার মানে এই নয় যে কোনো রাজনীতিবিদের সন্তান রাজনীতিতে আসতে পারবেন না, যদি তার যোগ্যতা থাকে তিনি অবশ্যই আসবেন। কিন্তু পরিবারতন্ত্র নিশ্চয়ই রাজনীতিতে কারোই কাম্য নয়। মাহিবি চৌধুরী নিজেও একটি রাজনীতি পরিবারের সদস্য, এ বিষয়ে তিনিও একমত। মূল সমস্যা দুজনেই মনে করেন যে অনেক রকমের সংকট রয়েছে, কিন্তু একটি গ্রহণযোগ্য ইনক্লুসিভ ইলেকশনের দিকে বাংলাদেশের যাওয়া দরকার এবং সেটা নিয়ে আলোচনা করা দরকার। এটি সিদ্ধান্তে পৌঁছানো দরকার যে কিভাবে সেই নির্বাচন হবে এবং কত দ্রুত তার সঙ্গে হবে। এ বিষয়ে ওনাদের মধ্যে কোনো ভিন্নমত নেই। আলোচনাটা শুরু করতে পারেন ওনারা, কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা কারা সেই সিদ্ধান্তটি নিতে পারেন? দুজন নেত্রী বা তিনজন নেতা নেত্রী বা চারজন নেতা নেত্রী, নাকি বাংলাদেশের 16 কোটি জনগণ? এটি বড় প্রশ্ন, কার শক্তি বেশি, এই 3-4 নেতা নেত্রী নাকি 16 কোটি জনগণের? সেটি দেখবার জন্য আমাদের হয়তো আরও কিছুকাল অপেক্ষা করতে হবে। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।